আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আজকের ওয়ান শট ক্লাস রুই মাছের উপরে। তো রুই মাছ এই টপিকটা হচ্ছে খুবই ইজি টপিক। এইজন্য বললাম, কারণ এই টপিক থেকে সিকিউ আসে খুবই অল্প কয়েকটা টপিকের উপরে। একদম কয়েকটা বাছাই করা টপিক, এবং এই টপিকগুলো আমি ইনশাআল্লাহ তোমাকে সাজেশন আকারে দিয়ে প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ পড়ায় দিব। এগুলো থেকে ম্যাক্সিমাম সিকিউ এবং অনেক ক্ষেত্রে এমসিকিউ ম্যাক্সিমাম কমন আসে। সো ইনশাল্লাহ আজকের ক্লাসটা করলে তোমরা রুই মাছের একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। তোমাদের সাথে আছি আমি, ডক্টর আবরার হামিম ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। অ্যান্ড ইনশাল্লাহ এই পুরো মাস্টার ওয়ান শট সিরিজটা যারা করতে পারবে তারা দেখবে বায়োলজিতে অ্যাটলিস্ট তোমরা সিকিউতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা। সো প্রথমে চলে যাব রুই মাছের যেই সাজেশন পার্টটুকু আছে সেখানে। খেয়াল করো ভাই, প্রথমে এই রুই মাছ থেকে রুই মাছের বাহ্যিক গঠন তুমি বলতে পারো ভাইয়া এটা কেন লিখছেন, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না। এটা আমি লিখতেছি বিকজ এইটা এইটা মূলত এমসিকিউ পার্টের জন্য লাগবে। তো আমি অ্যাকচুয়ালি এখানে মাঝে মধ্যে এমন হয় যে বাহ্যিক গঠন থেকে যদি ইনকেস একটা গঠন দিয়ে প্রশ্ন দিয়ে দিল ওই অধ্যায় একের সাথে মিল রেখে, তখন যেন তুমি মোটামুটি অ্যান্সার করতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এইটা তুমি যদি আমার এই অংশটা দেখো তাহলে তুমি এমসিকিউতে আটকাবা না এই অংশটা থেকে আসলে। ওকে, 5 স্টার ইম্পর্টেন্ট আমাদের এই অধ্যায়ে রুই মাছ থেকে পড়তে হবে রুই মাছের টোটাল রক্ত সংবহন তন্ত্র। এইটা হচ্ছে মাস্ট। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। এখন ভাই এই রক্ত সংবহন তন্ত্র কিন্তু অনেক হিউজ হিউজ একটা বিষয়। কেন হিউজ? কারণ এই রক্ত সংবহন তন্ত্র পড়ার সময় আমরা রক্ত সংবহন তন্ত্রের কি কি উপাদান আছে, অর্থাৎ কি কি জিনিস নিয়ে কি কি অংশ নিয়ে এই রক্ত সংবহন তন্ত্রটা তৈরি হয়। যেমন রক্ত সংবহন তন্ত্র পুরো সিস্টেম, রক্ত থাকে, রক্তরস, রক্তকণিকা, হৃৎপিণ্ড, রক্তনালী, এই অনেক কিছু জিনিস। এগুলো ইনশাল্লাহ শর্টকাট ওয়েতে পরীক্ষার হলে আসলে যেন তুমি লিখতে পারো ওই লেভেল ইনশাল্লাহ পড়াবো। নেক্সট খেয়াল করে দেখেন, 5 স্টার ইম্পর্টেন্ট আমরা রক্ত প্রবাহ প্রক্রিয়া পড়বো। এইটার মধ্যেই কিন্তু আছে ভাইয়া ধমনীতন্ত্র। তুমি বলতে পারো ভাইয়া শুধু কি ধমনীতন্ত্র, শিরাতন্ত্র নাই? শিরাতন্ত্র আছে, তবে 90%-এরও বেশি চান্স ধমনীতন্ত্র আসতে পারে যদি পরীক্ষা আসে। নর্মালি আসলে ধমনীতন্ত্র, এবং এই ধমনীতন্ত্র পড়তে গিয়ে সবাই আটকায়, ম্যাক্সিমাম আটকায়, কিন্তু ইনশাল্লাহ আমি তোমার একবার ইজি ওয়েতে পড়াই দিব। নেক্সট খেয়াল করে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, রুই মাছের শ্বসন শ্বসন তন্ত্র। অ্যাকচুয়ালি আমি তন্ত্র বলবো না, শ্বসন কৌশল, টোটাল শ্বসন কৌশল ইনক্লুডিং ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে পড়তে হবে ফুলকা। এই ফুলকা আমাদের অবশ্যই ফুলকার গঠন সহ পড়তে হবে, কারণ আমাদের ফুলকার সূত্রের গঠন কিন্তু দেয়া আছে। নেক্সট খেয়াল করো, 3 স্টার ইম্পর্টেন্ট, নট 3 স্টার, অ্যাকচুয়ালি ইট ইজ অলসো 5 স্টার টাইপের। সেটা হচ্ছে রুই মাছের যে বায়ুথলি বা পটকা, সেই পটকার গঠন, ছবি এবং গুরুত্ব। এই কয়েকটা টপিক তুমি যদি পড়তে পারো ইনশাল্লাহ রুই মাছ তুমি ভালো, একবারে মোটামুটি 90%-এর উপর চান্স থাকবে রুই মাছ থেকে যে কোনো সিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা সব শুরুতে আমরা একবারে প্রথম যে প্রশ্নটা আছে ভাইয়া, সেটা হচ্ছে বাহ্যিক গঠন। এটা ইনশাল্লাহ শুরু করব। তার আগে আমি এটা একটু পেজটা কপি করে নেই, একাধিক কপি করে নেই, যাতে করে আমি পরবর্তীতে প্রত্যেকটা পেজে আমি সেম প্যাটার্নটা পাই। ঠিক আছে? ওকে, তাহলে আমি ইনশাল্লাহ শুরু করতেছি ভাইয়া। তো আরেকটা কথা বলে রাখি, যারাই আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে হচ্ছে মোটিভেটেড রাখবা ইনশাল্লাহ। আর যারা যারা এই চ্যানেলে ক্লাস নতুন করতে আসছো, তোমাদের ক্লাসে যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবা এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে আফটার ক্লাস। চাইলে এখনও করতে পারো, পরেও করতে পারো, বাট ইয়েস আই ওয়ান্ট অল অফ ইউ টু ডু এ গুড কমেন্ট যদি তোমার পছন্দ হয়। ঠিক আছে? বা তোমার কোনো পরামর্শ থাকলে সেটা তুমি দিতে পারো। আর তোমাদের জন্য ইনশাল্লাহ এমসিকিউর একটা আলাদাভাবে প্লেলিস্ট ইনশাল্লাহ আমি তৈরি করার প্ল্যান করেছি। সো ইনশাল্লাহ তোমরা এইচএসসির আগেই একটা এমসিকিউ ওয়ান শট প্রত্যেকটা অধ্যায় ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? নেক্সট কথা হচ্ছে, তোমাদেরকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জৈব রসায়নের নামকরণ আছে না, জৈব যৌগের নামকরণ, এই নামকরণের একটা ছোট্ট একটা ভিডিও ইনশাল্লাহ, ছোট্ট না মোটামুটি ভালো একটা ক্লাস দিব ইনশাল্লাহ। যে ক্লাসটাতে শর্টকাট হইতে খুব ইজি হইতে আমি ইনশাল্লাহ তোমাদেরকে নামকরণটা গুছাই দিব। এটা আমার অনেক প্ল্যান ছিল আগের, আমি মোটামুটি কন্টেন্ট রেডি করা আছে ইনশাল্লাহ, আমি জাস্ট ডেলিভারি করে রেডি করে তোমাদেরকে দিব। ঠিক আছে? সো আশা করি তোমাদের ওটাও কাজে লাগবে। তো ভাই চলে আসি, শুরু করি আমরা বাহ্যিক গঠন। এখন দেখো রুই মাছের ছবি আঁকতে পরীক্ষায়, ধরো পরীক্ষায় ও আরেকটা বিষয়, এখানে মাঝে মধ্যে হালদা আছে না, হালদা, রুই মাছ কিভাবে তুমি সংরক্ষণ করবা, এই হালদা নদীর এসব কাহিনী মাঝে মধ্যে দেয় ঘ নাম্বারে, সংরক্ষণ কিভাবে করবা। এখন মনে করো পরীক্ষায় ঘ নাম্বার আসছে সংরক্ষণ। এখন তুমি যদি শুধুমাত্র গদ বাঁধা লাইন লিখো নাম্বার পাবা না বেশি একটা।
এই জন্য কি করবা, তখন একটা রুই মাছের ছবি দিয়ে এঁকে দিয়ে আসবা। তো যাই হোক, আমি মোটামুটি রুই মাছের একটা বেসিক জিনিস দেখাই। দেখো, এই দেখো, ধরো এটা হচ্ছে রুই মাছ, এই ধরো ভাইয়া এটা হচ্ছে রুই মাছ, এই যে ধরো এটা রুই মাছ, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে মোটামুটি রুই মাছ বোঝা গেলে হচ্ছে এটা হচ্ছে মাছের চোখ দিলাম, দিলাম এদিকে একটা, এই একটা আইসের মতো আছে, ওকে ওকে, পাখনা এই একটা, এগুলো আছে, এদিকে একটা আছে, ওকে ঠিক আছে ভাই। খেয়াল করে দেখেন, মোটামুটি একটা গ্রস রুই মাছ আঁকছি আমি। তো আমার চেয়ে ভালো তোমার আরো সুন্দর, এদিকে আমরা যদি আইস দিই, তাই না, এরকম আকার আইস দেই, আইস। ছোটবেলায় যারা রুই মাছ এঁকেছো তারা হয়তো ধারণা করতে পারবা, আমরা এইভাবে হচ্ছে কিছু আইস আকারে এইভাবে দিই। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, এভাবে তুমি মনে করো আইস দাও, কোনো সমস্যা নেই। তো ভাই দেখুন, এখন এই যে রুই মাছটা ভাই আঁকছি, এই রুই মাছের কিছু মেইন পার্ট শুরু করি, হ্যাঁ স্টার্ট। এই রুই মাছটা হচ্ছে, আমরা যদি ক্লাস চিন্তা করি কোন শ্রেণীতে পড়ে, সে হচ্ছে মূলত একটি নোপটেরিজি, একটি নোপটেরিজি, এইটার অন্তর্গত। এইটা তোমরা পড়েছো অধ্যায় 1-এর মধ্যে। সহজ কথা বললে এইটা হচ্ছে অস্থিময় মাছ। তোমরা সবাই জানো রুই মাছ খাওয়ার সময় কিন্তু কাঁটা আছে, রুই মাছের ভিতরে কাঁটা আছে। কাঁটা মানেই হচ্ছে শক্ত শক্ত কাঁটা মানেই অস্থি, মাছের অস্থি। তাহলে রুই মাছ কি ধরনের মাছ? রুই মাছ হচ্ছে অস্থিময় মাছ, ঠিক আছে? নেক্সট খেয়াল করে দেখো, এই অস্থিময় মাছ ছাড়াও ভেরি ইম্পর্টেন্ট, রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস কি ধরনের? খেয়াল করে দেখো ভাইয়া, এই রুই মাছের আইস হচ্ছে, এই রুই মাছের আইস হচ্ছে পড়েছো সাইক্লয়েড। রুই মাছের আইস কেমন? রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড। সাইক্লয়েড শব্দের অর্থ কি? সাইক্লয়েড, অয়েড, অয়েড মানে হচ্ছে মতো, সাইকেল মানে তো বুঝো এই গোলাকার সাইকেল চাকা দেখছো না, গোল গোল। এই যে আঁশগুলো, এগুলো বেসিক্যালি দেখতে অনেকটা এরকম টাইপের, হ্যাঁ এরকম একটু গোল গোল শেপ, অনেকটা একটু গোলাকার শেপ আছে। এই জন্য এই আইসটাকে বলা হয় সাইক্লয়েড ধরনের আইস। আমি আইসটা এখনই পড়বো, হ্যাঁ। তাহলে এই আইসটাকে হচ্ছে কি ধরনের? সাইক্লয়েড ধরনের আইস। এবার খেয়াল করি, রুই মাছের মধ্যে অনেকগুলা পাখনা টাকনা আছে। তাহলে আমরা শর্টকাট ওয়েতে পাখনাগুলো একটু পড়বো, শর্টকাট ওয়েতে কিরকম পড়বো খেয়াল করো ভাইয়া। মনে রাখবা, যে সকল পাখনার নাম শুরুতে প দিয়ে, যে সকল পাখনার নাম শুরুতে প দিয়ে, এই পাখনাগুলো হচ্ছে সিঙ্গেল। তো যাদের নামে প আছে তারাই হলো সিঙ্গেল। যে সকল পাখনার নামের শুরুতে প আছে, কিরকম দেখো, এই যে প দিয়ে যারা, তাদের নাম তার শুরুতে সিঙ্গেল, তাহলে প দিয়ে যারা তারা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল মানে হচ্ছে ভাই অযুগ্ম, অযুগ্ম মানে জোড়া না। এক্সাম্পল দেখো, এই যে এই পাখনাটা, এটার নাম হচ্ছে পৃষ্ঠ পাখনা। কি নাম? পৃষ্ঠ পাখনা, কারণ এটা পৃষ্ঠে আছে। এরপরে দেখো, এই যেটা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা মানে সহজ কথা লেজ, রিমাস যে লেজ, এটাও একটা সিঙ্গেল। এবার দেখো আরেকটা আছে পায়ু, পায়ু পথের এখানে একটা পাখনা আছে, নাম হচ্ছে পায়ু পাখনা। ধরো এটা এখানে এদিকে, এদিকে থাকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পায়ু পাখনা। তাহলে এই যে তিনটা পাখনা ভাইয়া, এই তিনটা হচ্ছে একটা করে থাকবে। এই তিনটা কয়টা করে থাকবে? এই তিনটেই থাকবে একটা করে, ঠিক আছে? সো এই দেখো, পৃষ্ঠ পাখনা একটা, পুচ্ছ পাখনা একটা, পায়ু পাখনাও একটা করে। কারণ কি? আমি কিভাবে মনে রাখবো? এদের নামের শুরুতে প আছে, এই যে প দিয়ে ইনশাল্লাহ মনে রাখবো, শেষ, ডান এন্ড ডাস্টেড। আর বাকি যাদের নামের সাথে প নাই, এরা হচ্ছে জোড়া জোড়া। কিরকম? এই যে দেখো, এটা কি বক্ষ পাখনা, এটা কি বক্ষ পাখনা, এটা কি, ধরো এটা হচ্ছে শ্রোণী পাখনা, একটু একটি পাশে হবে, হ্যাঁ ছবিটা একটি পাশে হবে, সমস্যা নেই। এটা হচ্ছে শ্রোণী পাখনা, এরা হচ্ছে দুইটা করে, জোড়া জোড়ায়, কারণ এদের নামের মধ্যে প নাই। অনেকগুলো এমসিকিউ হয়ে গেল। এবার আসি ভাইয়া, এই যে রুই মাছ, এই রুই মাছের মুখের মধ্যে অনেক কিছু কাহিনী আছে। কিরকম দেখো, ওদের দাঁত নাই, দাঁত নাই, দাঁতের পরিবর্তে ওদের আছে কর্তন আল, কর্তন আল। এখন এটা দেখে আমরা আসলে কি বুঝতে পারি? তো কর্তন আল একটু এরকম দাঁতের মতোই অনেকটা, হ্যাঁ এরকম কাটতে পারে এরকম। তার মানে এইটা দেখে আমরা বুঝতে পারি রুই মাছ কেটে কেটে খায়, ঠিক কিনা? তাহলে কর্তন আল দেখে আমরা বুঝতে পারি যে রুই মাছ খাদ্য কর্তন করে, কর্তন করে চিবিয়ে খায়, বা কর্তন করে খায়, চিবিয়ে খায় বড় দরকার নেই, কর্তন করে খায়, ঠিক আছে? তাহলে আমরা এই কর্তনাল, এই কর্তনাল দেখে বুঝি রুই মাছ কর্তন করে খায়, মানে কেটে কেটে খায়।
কেটে 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 আসলে কি খায়? নরম জলজ উদ্ভিদ। একটু নরম নরম যে জলজ উদ্ভিদগুলো আছে, এই নরম জলজ উদ্ভিদগুলো এই নরম জলজ উদ্ভিদগুলো কর্তন করে বা কেটে কেটে খায়। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট, রুই মাছের ফুলকা রেকার। ফুলকা রেকার। এখন ভাইয়া এই ফুলকা রেকারের কাজ কি খেয়াল করো। এই ফুলকা রেকার যেহেতু এটা অনেকটা সরু চুলের মতো, বুঝছো? সরু চুলের মতো। এখন চুলের মতো মানে কি? পাতলা চুল। তার মানে ছাকনি, আমরা দেখছো ছাকনি, দেখছো না, চা পাতা ছেঁকে খায়, আমরা ছাকনি ইউজ করি, যে ছাকনির মতো পাতলা, একবারে সরু চুলের মতো। তার মানে এটা দেখে বুঝতে পারি রুই মাছের ছেঁকে ছেঁকে খাওয়ার অভ্যাস আছে। তাহলে দেখা যায় সে অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্লাঙ্কটন, মানে একবারে প্লাঙ্কটন সে ছেঁকে ছেঁকে খায়। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি সে ছেঁকে খায়? এই ফুলকা রেকার দেখে। কেন? কারণ এই ফুলকা রেকার হচ্ছে ভাইয়া সরু চুলের মতো। এই সরু চুলের মতো ফুলকা রেকার দেখে আমরা বুঝতে পারি সে ছেঁকে ছেঁকে খায়। তাহলে এই কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ চলে গেল। এখন ইনশাল্লাহ আমরা আসি রুই মাছের আইসটা একটু পড়বো। আইস পড়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়াই দিই, খেয়াল করো। তো রুই মাছের মোট পুরো বডিটাকে 3 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে মাথা, এ পুরোটা হচ্ছে দেহকাণ্ড, দেহকাণ্ড, এটা হচ্ছে লেজ। ঠিক আছে, খুবই সিম্পল। ঠিক আছে, আচ্ছা এবার আসি রুই মাছের যে গঠন, এটাকে বলে স্ট্রিমলাইন্ড। স্ট্রিমলাইন্ড এটার মানে কি? স্ট্রিমলাইন্ড এটার মানে হচ্ছে, স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হচ্ছে স্রোত। স্ট্রিম মানে হচ্ছে স্রোত। তার মানে স্রোত যেদিকে যায়, স্রোত যেদিকে যায় এরকম করে রুই মাছের বডিটা যেহেতু এরকম এরকম টাইপের, দেখা গেছে স্রোত যেদিকে যায় রুই মাছের বডিটা খুব সুন্দরভাবে পানির সাথে, পানির ফ্লোয়ের সাথে মিলে একসাথে যেতে পারে। এমন না চ্যাপ্টা পানির সাথে পানির সাথে বাধা দেয়, এমন হয় না। তা স্ট্রাকচারটা এমন ভাবে কি সুন্দর, একটা মাছের এমন স্ট্রাকচার যে চাইলে সে পানির সাথে এইভাবে করে স্রোতের সাথে যেতে পারে। এই গঠনটাকে বলে স্ট্রিম লাইন। স্ট্রিম মানে স্রোত, স্রোতের সাথে এক লাইনে চলতে পারে, এই জন্য তার এই গঠনটাকে বলে স্ট্রিম লাইন। রুই মাছের গঠনটাকে আমরা কি বলবো? রুই মাছের গঠনটাকে বলা হয় স্ট্রিম লাইন, কারণ সে স্রোতের সাথে এক লাইনে যেতে পারে তার স্পেশাল গঠনের কারণে। রুই মাছের গঠনটাকে আমরা বলবো স্ট্রিম লাইন। এবার খেয়াল করো, রুই মাছের চলনের প্রধান অঙ্গ কোনটা? খেয়াল করো, চলন অঙ্গ কোনটা? তুমি বলতে পারো ভাই আর রুই মাছের তো পাখনা আছে, এই পাখনা দিয়ে চলে। হ্যাঁ, এই যে বক্ষ পাখনা, হ্যান ত্যান অনেক কিছু আছে, এগুলো দিয়ে চলে। তবে প্রধান চলন অঙ্গ কোনটা, যে কোনটা দিয়ে আসলে মেইনলি সে কোনটা দিয়ে আসলে চলে? মেইনলি সে চলে লেজ দিয়ে। লেজ দিয়ে, এই বাবাজি, এই বাবাজির দিয়ে সে চলে। এই লেজটা কেমন? এই লেজটাকে বলা হয় পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা। সে বেসিক্যালি ভাইয়া লেজ দিয়ে চলে বা পুচ্ছ পাখনা দিয়ে চলে। এই পুচ্ছ পাখনাটা কেমন দেখো, এরকম না? উপরে এরকম, এই, ঠিক কিনা বলো? মাঝখান দিয়ে ভাগ করলে উপরে নিচে সমান না? মাঝখান দিয়ে ভাগ করলে উপরে নিচে সমান। সমান মানে হোমো। এই পুচ্ছ পাখনাটাকে বলা হয় হোমো সার্কাল। কি বলে? হোমো সার্কাল। কেন? কারণ উপরে নিচে সমান। আর হোমো সার্কাল, এই যে উপরে নিচে সমান, এই জন্য হোমো সার্কাল। হোমো মানে একই, উপরে নিচে একই। আর যদি সমান না হইতো তখন তাকে আমরা বলতাম হ্যাটারো সার্কাল। এটা আমরা ওই যে হাঙ্গর টাঙ্গরের ক্ষেত্রে পাই, এরকম এরকম এসে এরকম, এরকম পাই। এটা হচ্ছে হ্যাটারো সার্কাল। এটা না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে হোমো সার্কাল। এটা উপরে নিচে সমান, এটাকে বলা হয় স্পেশাল একটা গঠন। ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো এমসিকিউ পড়ে ফেললাম। এখন আমরা পড়বো হচ্ছে আইস, রুই মাছের আইস। এটা তোমরা 1 স্টার দিয়ে লিখতে পারো। কোনো কোনো জায়গায় তোমরা আইস নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন পেতেও পারো। হ্যাঁ, সো 1 মিনিট ভাই, 1 মিনিটও না, ইনশাল্লাহ তুমি পড়ার পরে আমি পড়াই দিই তোমাকে। তুমি বাসায় ইনশাল্লাহ, তুমি যখনই বাসায় ইনশাল্লাহ তুমি পড়তে যাবা, দেখবা যে তোমার খুবই অল্প সময় পড়া হয়ে গেছে। খেয়াল করো ভাইয়া, আইস। আইস দেখেন খুবই ইজি ভাই, খুবই ইজি। আইস, প্রথম কথা আমি যেভাবে লিখাই দেই তোমরা সুন্দর করে এভাবে আগে মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। আইস কি দিয়ে তৈরি হয়? চুন মানে ক্যালসিয়াম এবং তার সাথে কোলাজেন। আইস, প্রথম কথা, আইস তৈরি হয় কি দিয়ে? উত্তর হচ্ছে চুন এবং কোলাজেন দিয়ে। ঠিক আছে, চুন এবং কোলাজেন দিয়ে তৈরি হয়। তাহলে আমাদের একটা লাইন কিন্তু অলরেডি ভাইয়া হয়ে গেল, চুন এবং কোলাজেন দিয়ে তৈরি হয়। নেক্সট লাইন হচ্ছে এই আইসটা কখন বৃদ্ধি পায়?
এই আইসটা বৃদ্ধি বৃদ্ধি পায় বসন্তকালে, বসন্ত এসে গেছে, এবং গ্রীষ্মে। এই দুই সময় মানে একবারে বসন্তকাল চলে আসছে আর গ্রীষ্মকাল তো কি সুন্দর একটা গরমের গরমের কাল, ফল পাওয়া যায় অনেক ভালো। এই দুই সময়ে আইসের বৃদ্ধি ভালো হয়। ভেরি ইম্পর্টেন্ট সিকিউ, আইসের বৃদ্ধি ভালো হয়, আইসের বৃদ্ধি ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে এই আইসটাকে কি বলে, একটু আগে পড়লাম। এই আইসটা হচ্ছে সাইক্লয়েড ধরনের। কি ধরনের? সাইক্লয়েড ধরনের। সাইক্লয়েড, রুই মাছের আইস কি ধরনের? সাইক্লয়েড ধরনের, মানে গোলাকার গোলাকার টাইপ। ওকে, তাহলে আমরা এখন ছবিটা আঁকবো ভাই, খেয়াল করে দেখেন, খুবই ইজি। এই ছবি আঁকা খুবই দুধবাত। এ শেষ, এই শেষ। বাইরে কি আঁকছেন? শেষ, এটাই শেষ। এতটুকু আঁকো, এনাফ। একটু মার্ক করে দিলাম। তার মানে এই জায়গাটা ঢুকানো থাকে মাছের শরীরের মধ্যে, আছে না? ঢুকানো আছে না? দেখো, এই দেখো, এই যে দেখো, এই একটা অংশ কি মাছের শরীরের ভিতরে ঢুকানো আছে। এই যে ঢুকানো আছে, যেটাকে আমরা একটা ধারালো কিছু দিয়ে আমরা ঘষা দিলে পরে উঠে, নর্মালি উঠে না। এই যে যে অংশটা এই ঢুকানো আছে, যে অংশটা ঢুকানো আছে, এটা মনে করো এইটা। তাহলে পশ্চাৎ অংশটা ভিতরের দিকে ঢুকানো আছে, পশ্চাৎ অংশটা ভিতরের দিকে ঢুকানো আছে। এখন ভিতরের দিকে ঢুকানো আছে, আমরা আমাদের হাত কোথায় ঢুকাই? পকেটের ভিতর ঢুকাই না? এই যে পকেটের মধ্যে হাত ঢুকাই। তাহলে এরকম ভাবে আইস যে জায়গায় ঢুকানো থাকে, আইস যে জায়গায় ঢুকানো থাকে ওইটার নামও পকেট। তাহলে আইস যে জায়গায় ঢুকানো থাকে ওইটার নামও কি? পকেট। এটার নাম হচ্ছে, সুন্দর করে বললে, ডারমাল পকেট। কি নাম? ডারমাল পকেট। আইস যে জায়গায় ঢুকানো থাকে তার নাম কি? ডারমাল পকেট। ঠিক আছে, রাইট? ইনশাল্লাহ। এই আইসের একবারে মাঝখানে একটা গোল্লা, মানে কি? সেন্টার, কেন্দ্র। আমরা একটা বৃত্ত আঁকার সময় একটা কেন্দ্র আঁকি না? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেই সেন্টার বা কেন্দ্র। এই কেন্দ্রটাকে বলা হয় ফোকাস। কি বলে? ফোকাস। ফোকাস শব্দের বাংলায় হচ্ছে কেন্দ্র। তাহলে এটার মানে হচ্ছে কেন্দ্র, ফোকাস বা কেন্দ্র, রাইট? ওকে, এবার খেয়াল করে দেখো নেক্সট। এই আইসের মধ্যে ভাইজান খেয়াল করেন, এই আইসের মধ্যে এরকম করে বৃত্তাকারে, এরকম করে বৃত্তাকারে, এই যে বৃত্তাকারে বৃত্তাকারে অনেকগুলো রশ্মি থাকে। এরকম বৃত্তাকারে অনেকগুলো এরকম রশ্মির মতো থাকে, বৃত্তাকারে থাকে বা সার্কেল আকারে থাকে। সার্কেল আকারে, সার্কেল মানে কি? বৃত্ত। এই জন্য এদেরকে বলা হয় সার্কুলি। কি বলা হয়? সার্কুলি। যেহেতু সার্কেল আকারে বা বৃত্তাকারে থাকে এই জন্য বলা হয় সার্কুলি। ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে কিছু কিছু রশ্মি, কিছু কিছু এরকম বৃত্তাকার রেখা একটু আনকমন। আনকমন কি? ওরা দেখা যায় একটু একটু অ্যাটিপিক্যাল। ধরো এখানে একটা আছে, আবার ধরো এখানে একটা আছে। এই যে একটু প্রমিনেন্ট, স্পেশাল। কেন স্পেশাল? কারণ এগুলা প্রতি বছরে একটা করে নতুন তৈরি হয়। ধরো একটা রুই মাছের বয়স 1 বছর, তার বেলায় খালি একটা বাবা। একটা রুই মাছের বয়স মনে করো 2 বছর, তার বেলায় এই স্পেশাল রশিটা 2টা থাকবে। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারি যে এই রুই মাছের বয়স কত। তাহলে প্রতি বছর অ্যানুয়ালি, বলে না অ্যানুয়াল ইয়ার, মানে 1 বছর শেষ হয়ে গেছে, 1 বছর পুরাপুরি। তাহলে প্রতি 1 বছরে একটা একটা করে নতুন নতুন রশ্মি পাওয়া যায়। প্রতি 1 বছর মানে অ্যানুয়াল ইয়ার, বলে না অ্যানুয়াল ইয়ার। এক্স্যাক্টলি এই রশ্মিগুলোকে বলা হয়, এই রশ্মিগুলোকে বলা হয় অ্যানুলাস। তাহলে অ্যানুয়াল ইয়ার দিয়ে মনে রাখতে পারো যে প্রতি বছর একটা একটা করে এই রশ্মিগুলো তৈরি হয়, তার নাম হচ্ছে অ্যানুলাস। তাহলে প্রতি বছরে একটা একটা করে তৈরি হয়, নাম কি? অ্যানুলাস। ঠিক আছে, ইনশাল্লাহ শেষ। তাহলে মোটামুটি আইস থেকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক পড়া হয়ে গেছে, এর বেশি পড়া লাগে না। এই 3টা পয়েন্ট বললাম, লিখছো। লেখার পরে তুমি ফোকাস কেন্দ্র কথা লিখবা, বৃত্তাকার রেখাগুলোকে সার্কুলি বলে এটা লিখবা, আইসটা ডারমাল পকেটের মধ্যে ঢুকানো থাকে এটা লিখবা। এরপরে এই যে প্রতি বছরে একটি করে নতুন রেখা তৈরি হয়, এটিকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস অথবা অ্যানুয়াল ইয়ার মানে কি? বছরান্তে তৈরি হয়, বা বার্ষিক বৃদ্ধি রেখা, বা বার্ষিক বৃদ্ধি রেখা। ইনশাল্লাহ এতটুকু লিখবা। আই থিঙ্ক তোমার কত লেখা লাগে? ছবিটা আঁকবা, আমি ছবিটা আঁকতে বেশি সময় লাগছে? লাগে নাই। মার্কিং করবা অলওয়েজ এক পাশে। আমি তোমাকে বোঝানোর জন্য একবার এখানে লিখছি, তুমি মার্কিং করবা অলওয়েজ এক পাশে। এই এনুলাস সবগুলো লেখাকে দাগ দিয়ে, এনুলাস যেগুলো হবে এগুলো একটু মোটা করে পেন্সিল দিয়ে একটু মোটা করে দিবা, তাইলেই হচ্ছে। খুব বেশি দেওয়া লাগবে না, 2টা 3টা দিলেই এনাফ। এর বেশি একবারে রুই মাছকে 20 বছর বানাই দিও না, মোটামুটি রাখলেই চলবে। ঠিক আছে। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আইস থেকেও পড়া হয়ে গেল। রুই মাছের আইস ইনশাল্লাহ আমরা এমসিকিউ আসলে পারবো,
ইনশাল্লাহ সিকিউরিটিতে যদি আসে 1 স্টার দিছি, পারবো ইনশাল্লাহ। এখন আমরা চলে যাবো ভেরি 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 ইম্পর্টেন্ট, রক্ত সংবহন তন্ত্র। খেয়াল করেন ভাইজান, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র অ্যাজ সিম্পল অ্যাজ ইজি অ্যাজ ইউ লাইক। প্রথম কথা, আমরা রক্ত সংবহন তন্ত্রের মধ্যে একটা কনসেপ্ট আমরা একটু পড়বো, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। ये क्या हो गया बेटा? ওকে ওকে, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র খেয়াল করে দেখেন, রক্ত সংবহন তন্ত্র কি কি দিয়ে তৈরি হয় এটা বুঝতে হবে। যে কোনো রক্ত, যে কোনো কিছু, রক্ত সংবহন তন্ত্র মূলত প্রথম কথা রক্ত, সেই রক্তের মধ্যে কি আছে? সেই রক্তের মধ্যে আছে রক্তরস আর রক্তকণিকা। এটা আমরা সবাই পারি, রক্ত অধ্যায়ে আমরা পড়েছি। রক্ত মানে দুইটা আইটেম দিয়ে তৈরি হয়, দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ব্লাড সেল বা রক্তকণিকা, অনেকে সেল না বলে কর্পাসেল বলে, সমস্যা নাই। আর একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, ঠিক আছে। নেক্সট নাম্বার 2, হার্ট বা হৃৎপিণ্ড। অবশ্যই তার হার্ট থাকবে, যে কোনো একটা কিছু, আমরা ঘাসফড়িংয়েও পড়েছি হার্ট আছে, এখানেও হার্ট আছে বা হৃৎপিণ্ড আছে। এরপর হচ্ছে তার বিভিন্ন নালী। নালী বলতে কি? নালী বলতে দেখা গেছে তার ধমনী হইতে পারে, ধমনী আছে, তার অবশ্যই তার শিরা আছে। শুধু ধমনী তো থাকবে না, শিরা থাকবে, কারণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের কাহিনী আছে, যদিও তার বেলায় কাহিনী ভিন্ন বলতেছি। এবং কৈশিক জালিকা, এগুলো হচ্ছে বেসিক্যালি নর্মালি সবার থাকে। এগুলো হচ্ছে যে কোনো একটা রক্ত সংবহন তন্ত্র পরীক্ষা আসলে তোমাকে এই কয়েকটা বিষয় উল্লেখ করতে হবে, এবং তখন তুমি কম লিখো নাম্বার ভালো পাবা। যে কোনো রক্ত সংবহন তন্ত্র আসলে, মানুষের, গরু, ছাগল, হাঁস, মুরগি যারে আসুক। এবার খেয়াল করো, রক্তরস খুব সিম্পল, এখানে তেমন কিছু লাগবে না। রক্তকণিকাটা আমাদের ভালো করে পড়তে হবে। কেন? কারণ রুই মাছের রক্তকণিকা দুই ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি। আমাদের যেরকম অনুচক্রিকা থাকে, এইটা আবার রুই মাছে নাই। এই জন্য রুই মাছের যদি কোনো জায়গায় কেটে যায়, সে আর বাঁচে না, রক্তপাত হয়ে সে মারা যাবেই। তোমার যেরকম একটা জায়গায় কেটে গেলে ওই জায়গাটাতে রক্ত তঞ্চন হয়, রক্তটা জমাট বাঁধে, অনুচক্রিকা আছে বলে। এইটা ভাইজান রুই মাছে হয় না। রুই মাছে কিন্তু অনুচক্রিকা নাই। রুই মাছে আছে দুইটা রক্তকণিকা, একটা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা শ্বেত রক্তকণিকা। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে খুবই সিম্পল। আমরা জানি মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, পড়ছো না? বাট এখানে কিন্তু এমন না, এখানে আরবিসি এবং ডাব্লিউবিসি দুই জায়গাতেই নিউক্লিয়াস আছে। আরবিসি এবং ডাব্লিউবিসি দুই জায়গাতেই নিউক্লিয়াস আছে, ঠিক আছে। এখানে আরবিসি এবং ডাব্লিউবিসি দুই জায়গাতেই নিউক্লিয়াস আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আরবিসির মধ্যে অ্যাজ ইউ অল নো হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল হয়। এগুলা খুবই সিম্পল, হ্যাঁ, এগুলা আগের মতোই সব। ডাব্লিউবিসিটা দেখতে অনেকটা এমিবার মতো, এমিবার আকৃতি। এমিবা কোনটা মনে আছে? এই যে বিক্ষিপ্ত উল্টাপাল্টা আকার, উল্টাপাল্টা আকার হলে তার আমরা এই প্রাণীটা হচ্ছে এমিবা। এবং বুঝতে পারছো এই এমিবা মানে কি? উল্টাপাল্টা আকার। তার মানে এটা নির্দিষ্ট কোনো আকার নাই, ডাব্লিউবিসির নির্দিষ্ট কোনো আকার নাই, এবং এটা বর্ণহীন, কোনো কালার নাই, কারণ হিমোগ্লোবিন তো নাই, সো বর্ণহীন, ঠিক আছে, এমিবার মতো বর্ণহীন। ওকে ফাইন, এই পয়েন্টগুলো ইনশাল্লাহ তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এখন আসি আমরা হার্ট। হার্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? বিকজ রুই মাছের যে হার্ট, রুই মাছের যে হার্ট বা রুই মাছের যে হৃৎপিণ্ড, এইটাকে বলা হয় ভেনাস হার্ট। রুই মাছের হার্ট বা রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন ভেনাস হার্ট বলে? ভেনাস মানে হচ্ছে ভেইন থেকে আসছে, ভেইন। ভেনাস কোত্থেকে আসছে? ভেইন থেকে আসছে। ভেইন শব্দের অর্থ হচ্ছে শিরা, বাংলায় ভেইন অর্থ হচ্ছে শিরা। আমরা সবাই জানি, আমরা সবাই পারি যে শিরা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শিরা কি ধরনের রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। মজার বিষয় হচ্ছে রুই মাছের যে হৃৎপিণ্ড, সে অনলি শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই জন্য ভাইজান রুই মাছের হার্টটা স্পেশাল, এই জন্য যেহেতু সে কার্বন ডাই অক্সাইড অনলি কার্বন ডাই অক্সাইড পরিবহন করে বা ভেইনের মতো কাজ করে, এই জন্য তাকে বলা হয় ভেনাস হার্ট। এটা খতে আসে,
গতে আসলেও আমি অবাক হব না, হার্টের গঠন দিয়ে আসতে পারে। তাহলে অনলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হার্টের মধ্যে কিন্তু, মানুষের হার্টে কি হয়, এই যে আমি তুমি মানুষ, এই ধরো এটা তুমি, আমেনা, বিলকিস এবং মিস্টার করিম, রহিম, জব্বার, এই যে মানুষটা, তার যে হার্ট, তার যে এখানে যে পুচকি যে হার্টটা আছে, এই যে হার্ট আছে ভাইজান, এই মানুষের হার্ট কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুই ধরনের রক্তে পরিবহন করে। এই যে একদিকে অক্সিজেন চলে, একদিকে অক্সিজেন চলে, একদিকে কার্বন ডাইঅক্সাইড চলে, এই যে দুই মুখী কাজকর্ম হয়, এইটাকে বলা হয় দ্বিচক্রী সংবহন। দ্বিচক্রী সংবহন, দুইটা চক্র, একটা অক্সিজেনের চক্র, একটা কার্বন ডাইঅক্সাইডের চক্র। কিন্তু ভাইজান রুই মাছে অনলি কার্বন ডাইঅক্সাইড, এই জন্য এই সংবহনটাকে বলে এক চক্রী সংবহন। এক চক্রী সংবহন, আমি বিশ্বাস করি সবাই ইনশাল্লাহ বুঝে গেছো। কম সময় ইনশাল্লাহ বেশি বোঝা অনেক ভালো, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি সবাই বুঝছো। মানুষের বেলায় আমরা দ্বিচক্রী সংবহন পাই, কারণ মানুষের হার্টের কথা মনে আছে তোমাদের? মানুষের হার্টে এদিকে দিয়ে মনে করো অক্সিজেন পরিবহন হয়, এই দিয়ে কার্বন ডাইঅক্সাইডের কাহিনী হয়। তাহলে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের দুইটা চক্র হয়, দুইটার কাহিনী হয়, দ্বিচক্রী সংবহন। আর রুই মাছের হার্ট কি হয়, খুবই স্পেশাল, তার বেলা এক চক্রী সংবহন। কারণ কি, অনলি কার্বন ডাইঅক্সাইড, শুধু কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, এর জন্য এটা হচ্ছে এক চক্রী সংবহন। তাহলে আমরা এখন হার্টের গঠনটা দেখব। রুই মাছের হার্টের মধ্যে কিছুই না ভাই, একটা এট্রিয়াম, একটা এট্রিয়াম মানে একটা অলিন্দ, আর একটা ভেন্ট্রিকল। অলিন্দ বলা হয় না এখন আর, ভেন্ট্রিকল মানে নীলয়। তাহলে একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল থাকে। তাহলে আমরা এখন ছবিটা আঁকি, চলো। তাহলে একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে সারা দেহ থেকে, ওই যে আমরা মানুষের বেলায় পড়তাম যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে হার্টে আসে, পড়তাম না? শিরার মাধ্যমে আসে। ওদেরও সেম, ওদেরও সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এরকম ডাক্তার স্কুভি আছে, এগুলোর নাম কঠিন লাগলে তুমি এখন পড়ার দরকার নাই, এরকম টাইপের একটা বিষয়। আমি ছবিটা একটু সুন্দর করে আঁকি, তোমার বই থেকে দেখে আঁকি। ওকে, তোমরা তো দিলা এই, এবার হচ্ছে এই, ওকে ফাইন, হয়েছে, ওকে হয়েছে। এই দুটোকে একটা গাছের মধ্যে দিলা, ফার্স্টে এরকম একটা গাছের মধ্যে ফেললা, হ্যাঁ। তোমাদের তো আমি আরো ইজি করে দিলাম, বুঝছো কি না? এই দিলা একটা, এই দিলা একটা, এই এটা গাছের মতো বানিয়ে দিলা, সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে কি হলো এটা, তার মানে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বা ওই যে শিরা, সকল শিরা এসে একসাথে মিলিত হয়ে এখানে একটা ছোট্ট একটা প্রকোষ্ঠ করে, এখানে একটা ছোট্ট একটা খোপের মতো করে, ছোট্ট একটা খালি জায়গার মতো তৈরি করে। এই জায়গাটা একটা নাম আছে, হ্যাঁ, আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে এটা হচ্ছে মনে করো এট্রিয়াম, এট্রিয়াম। এরপর হচ্ছে মনে করো এটা হচ্ছে ভেন্ট্রিকল। একটু বেশি বিশ্রী হয়ে গেছে, বেশি গাছ রাখতে গিয়ে বেশি হয়ে গেছে। বুঝতে, আমি আবার রাখি, দাও এটা বাঁ করে দিও, তাহলে সুন্দর হবে। ওকে, ওকে ফাইন, লাভলি। অনেকদিন পর আমি নিজেও আঁকতেছি। ওকে ফাইন, ঠিক আছে, মোটামুটি ওই লেভেলে আলহামদুলিল্লাহ হয়েছে। অনেকদিন পর যেহেতু আমি আঁকছি, তোমরা বইয়ের ছবিটা দেখে আবার আঁকবা, তাহলে ইনশাল্লাহ তোমরা আরো ভালো মতো আঁকতে পারবা, ঠিক আছে ভাই? খেয়াল করো, তাহলে দেখো সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সকল শিরাপথে এদিক দিয়ে আসে, হ্যাঁ। এসে এই যে খোপ, ছোট একটা খোপ তৈরি করছে না ভাইয়া, এইটার নাম হচ্ছে সাইনাস, সাইনাস ভ্যানোসাস। কি নাম? সাইনাস ভ্যানোসাস। বুঝতে পেরেছো? সহজ কথা ভাই, সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে খালি জায়গা, সাইনাস মানে হচ্ছে খালি জায়গা, প্রকোষ্ঠ। ভ্যানোসাস মানে ভেইন বা শিরা। তাহলে সকল শিরা এসে একটা প্রকোষ্ঠ তৈরি করছে। দেখো, সকল শিরা এসে একটা প্রকোষ্ঠ তৈরি করছে, একটা সাইনাস তৈরি করেছে, এটাকে বলে সাইনাস ভ্যানোসাস। আচ্ছা, গুড, ভেরি গুড, লাভলি। এবার দেখো ভাইয়া, এইটা হচ্ছে সেই এট্রিয়াম, এইটা হচ্ছে একটা মাত্র এট্রিয়াম, আর এটা হচ্ছে একটু মোটা, এটা হচ্ছে একটু মোটা ভেন্ট্রিকল, ঠিক আছে? একটু মোটা ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে মনে আছে তোমাদের, মানুষের হার্ট থেকে অ্যাওরটা বের হয়, পড়ছো না? আমাদের হার্ট থেকে মনে আছে অ্যাওরটা বের হয়েছিল, অ্যাওরটা। একইভাবে ওদের ভেন্ট্রিকল থেকে এইটা নাম হচ্ছে অ্যাওরটা, এটার নাম কি? অ্যাওরটা।
যেহেতু ভেন্ট্রিকল থেকে বের হয়েছে, এই জন্য অনেক সময় এটাকে বলে যে তোমার ভেন্ট্রাল অ্যাওর্টা। কোনো সমস্যা নেই, মানে ভেন্ট্রিকল অ্যাওর্টা বললে ইনশাল্লাহ হয়, আর বলার দরকার নাই। তাহলে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বের হয়েছে, রাইট? আচ্ছা, খেয়াল করো, এই যে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বের হয়েছে, এই জায়গাটা দেখো একটু ফুলা, দেখতে পাচ্ছ ভাইয়া? এই যে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বের হয়েছে, অ্যাওর্টা বের হওয়ার এই জায়গাটা একটু ফুলা না? আমি একটু ফুলাই দিই, না ফুললেও একটু ফুলাই দিই। আঁকার সময় তুমি একটু ফুলাই দিও, এই যে একটু ফুলাই দিও, এই যে একটু ফুলাই দিলাম, দেখছো? একটু ফুলাই দিলাম, ওকে ফাইন, একটু বাইরের দিকে ফুলাই দিলাম, ওকে। তাহলে খেয়াল করো, এই হচ্ছে মনে করো এতটুকু পর্যন্ত মনে করো ভেন্ট্রিকল, ঠিক আছে? এই জায়গাটা মনে করো অ্যাওর্টা, কিন্তু এই জায়গাটা একটু ফুলা না? একটু ফুলে আছে। তোমাদের বাসা বাড়িতে বাল্ব আছে না, বাল্ব লাইট, এরকম একটু ফুলা না? বাল্ব লাইট গুলো দেখতে ফুলা, তাই না? তাহলে এই জায়গাটা একটু ফুলে আছে। তাহলে অ্যাওর্টার এই অংশটা একটু ফুলে আছে, এই জন্য এটা দেখতে একটা বাল্বের মতো, এই জন্য বলা হয় বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস। এখন ভাইয়া তোমাদের সবার জন্য প্রশ্ন, বলো তো বালবাস আর্টারিওসাস, সবাই কমেন্ট করে জানাবে যে বালবাস আর্টারিওসাস এটা কার অংশ? এটা কি অ্যাওর্টার অংশ নাকি এটা ভেন্ট্রিকলের অংশ? সবাই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তোমরা জানাচ্ছ আশা করি, তার মাঝে উত্তরটা বলে দিই। সেটা হচ্ছে ভেন্ট্রিকল কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, এরপরের এই পুরো অংশটাই হচ্ছে অ্যাওর্টা। এই পুরো অংশটা কি অ্যাওর্টা, তার মানে এই অ্যাওর্টার ফুলা অংশটাকে বলা হয় বালবাস আর্টেরিওসাস। দ্যাট মিন্স এই বালবাস আর্টেরিওসাস এটা মূলত অ্যাওর্টার অংশ, অ্যাওর্টার একটা পার্ট, কারণ পুরোটাই হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা পুরোটাই রাস্তা, পুরোটাই মনে করো মহাসড়ক, তার মধ্যে একটা জায়গা ফুলে আছে। তার মানে কি এটা কি মহাসড়কের বাইরের জায়গা নাকি? না, এটা তো মহাসড়কেরই অংশ। তাহলে অ্যাওর্টার একটা জায়গা একটু ফুলা, এই জায়গাটার নাম আলাদাভাবে দেওয়া হয়েছে বালবাস আর্টারিওসাস। শেষ। এই হচ্ছে তাহলে আমাদের রিমাসের হার্ট আলহামদুলিল্লাহ পড়া শেষ। এখন তুমি বলতে পারো ভাইয়া হার্টে আর কি কি লাগবে? ওকে, লাভলি বয়েজ খেয়াল করো, অ্যান্ড লাভলি গার্লস খেয়াল করেন। কপাটিকা, ভেরি ইম্পর্টেন্ট। কপাটিকা, কপাটিকা কি? কপাটিকা হচ্ছে দরজা, একদিকে খুলে আরেকদিকে খুলে না। তো খুবই সুবিধা, কারণ যদি দরজা দুই দিকে খুলে দেয় সমস্যা, রক্ত ঢুকবে বেরোবে, এক জায়গা দিয়ে হবে না। কপাটিকার কাজই হচ্ছে দরজার মতো একদিকে যাতায়াত নিয়ন্ত্রণ করে, একদিকে খুলে দেয়, রক্ত একদিকে যায়। খেয়াল করো, আমি সবুজ কালার মার্ক করতেছি, এই হলুদ কালার মার্ক করতেছি, খেয়াল করো। সাইনাস ভেনোসাস এবং এট্রিয়াম, এই দুইটার মাঝখানে এই যে এই কপাটিকার নাম হচ্ছে সাইনো। দেখো, সাইনাস ভেনোসাসের সাথে মিল রেখে সাইনো, আর এট্রিয়ামের সাথে মিল রেখে এট্রিয়াল। এই কপাটিকার নাম হচ্ছে ভাইয়া সাইনো এট্রিয়াল কপাটিকা। কি নাম? সাইনো এট্রিয়াল কপাটিকা, ঠিক আছে? নেক্সট খেয়াল করে দেখো, এট্রিয়ামের সাথে, এটা এট্রিয়াম আর এটা ভেন্ট্রিকল, এই দুজনের মাঝখানে একটা দরজা, এই দরজার নাম হচ্ছে এট্রিও। এট্রিয়াম থেকে আসছে এট্রিও, আর এটা কি ভেন্ট্রিকল, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। নেক্সট খেয়াল করো, এই ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস এই জায়গায় যাওয়ার জন্য নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস বালবো কপাটিকা, বা একসাথে বলে অনেক সময় বালবো ভেন্ট্রিকুলো কপাটিকা। লেট মি সি তোমাদের বইয়ে কোনটা লিখছে। হ্যাঁ, সুন্দর মতো লিখছে যে ভেন্ট্রিকল আগে, এরপরে বালবাস। সো ভেন্ট্রিকুলো, সো ভেন্ট্রিকুলো, ভেন্ট্রিকুলো, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। খুবই সুন্দর ভাই, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট ইনশাল্লাহ মিলে 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 অ্যান্সার করবা। কিভাবে দেখো, এই সাইনাস ভেনোসাস এবং এট্রিয়াম, এই দুজনের মাঝে সাইনো এট্রিয়াল কপাটিকা, এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাসের মাঝে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। খুবই ইজি, খুবই ইজি, এর মুখস্থ করার দরকার নাই। দ্যাট ইজ ইট। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ হার্টের গঠন পড়া হয়ে গেছে, রাইট? আচ্ছা, তো দেখো এখানে কি সুন্দর এবং খুবই ইজি। এই জায়গা দিয়ে সকল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, এসে এখান দিয়ে গিয়ে, এখান দিয়ে গিয়ে, এখান দিয়ে উপরে চলে যায়। কোথায় যায় এটা আমরা ইনশাল্লাহ এখন পড়বো। কার্বন ডাইঅক্সাইড খেয়াল করো, আমি আবারও তোমাকে দেখাই। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা বেসিক্যালি কিভাবে পরিবহন করে খেয়াল করো। ফার্স্টে কার্বন ডাইঅক্সাইডটা এই সাইনাস ভেনাসে আসে, গুড। সেখান থেকে এই কপাটিকা ভেদ করে এট্রিয়ামে যায়, গুড। এট্রিয়াম থেকে কপাটিকা ভেদ করে ভেন্ট্রিকলে আসে, গুড। ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে এই যে উপরের দিকে যায়, কোথায় যায়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়, এটা হচ্ছে কথা ভাইয়া। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়? এরপরে এইটা আলটিমেটলি চলে যায় ফুলকায়। কোথায় যায়? ফুলকায় যায়। কেন?
কারণ ফুলকার মধ্যেই মূলত বিনিময় প্রক্রিয়া সংঘটিত হয়। ফুলকার মধ্যে মূলত বিনিময় প্রক্রিয়া হয়। বিনিময় প্রক্রিয়া মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে। কারণ তোমরা জানো মাছের ফুলকাই কিন্তু তার শ্বসন অঙ্গ। আমাদের বিনিময় প্রক্রিয়াতে কাজ করে ফুসফুস, কিন্তু মাছের জন্য কে আছে? ফুলকা আছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো। ঘটনাটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে রুই মাছের মনে করো হার্ট। এই হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়? যায় হচ্ছে ফুলকাতে। এই ফুলকাতে মজার বিষয় হচ্ছে ভাইয়া, ফুলকার মধ্যে যে কৌশিক জালিকাগুলো আছে, আমরা মাত্রই বললাম ফুলকাতে যে কৌশিক জালিকাগুলো আছে এরা বিনিময় করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, এরপর অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেনটা দেন চলে আসে তার যে সিস্টেমিক সংবহন, সিস্টেমিক না অ্যাকচুয়ালি, তার যে কোষ বা তার যে শারীরিক যে প্রত্যেকটা কর্মকাণ্ডে যে অক্সিজেনগুলো লাগবে তার প্রত্যেকটা কোষে অ্যাকচুয়ালি সেই কোষের মধ্যেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা চলে আসে। তারপরে কি হয় তোমরা সবাই জানো, কোষের মধ্যে কোষ অক্সিজেনটাকে ব্যবহার করে, মনে আছে, খাদ্যটাকে অক্সিজেন দিয়ে পুড়িয়ে সহজ করে শ্বসন বিক্রিয়া ঘটায়। শ্বসনের মাধ্যমে অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করে এবং একই সাথে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার ঘুরে ফিরে হার্টে চলে আসে। দ্যাটস ইট। এইভাবেই কিন্তু এই পরিবহন প্রক্রিয়াটা চলতে থাকে। খেয়াল করো, এই রুই মাছের হার্ট কিন্তু কখনোই অক্সিজেনের সংস্পর্শে আসে না। হার্ট শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই জন্যই কিন্তু এই হার্টটাকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, কারণ সে অনলি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। দেখো অক্সিজেন কিন্তু কোনো টাচে আসতেছে না। এইটাই কিন্তু রুই মাছের বেসিক রক্ত সংবহন প্রক্রিয়া। এখন দেখো তো ভাইয়া, এই হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হবে কখন? হার্টকে যখন কেউ চাপ দিবে, তাই না? চাপ দিলে বের হবে, তার মানে সংকোচন করলে বের হবে। এক্স্যাক্টলি এই সংকোচনকে বলা হয় সিস্টোল। মানুষের বেলায় পড়েছো না? কাইন্ড অফ সেম থিংস। তাহলে এই সংকোচন প্রক্রিয়াটাকে বলা হয় সিস্টোল। তাহলে রুই মাছে যখন সিস্টোল হবে, সংকোচন হবে, তখনই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা বের হয়ে কই যাবে? ফুলকায় যাবে। তোমরা কি জানো রুই মাছের ফুলকার সংখ্যা কত? 4 জোড়া। কয় জোড়া? 4 জোড়া। তাহলে আমি যদি রুই মাছ হই, তাহলে আমার এখানে 4টা, এই পাশে 4টা, মোট 4 জোড়া। ঠিক আছে, জোড়ায় জোড়ায়, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, মোট 4 জোড়া ফুলকা। এই হচ্ছে বিনিময় প্রক্রিয়া। ওকে, সংকোচন মানে হচ্ছে সিস্টোল, আর প্রসারণ মানে কি তোমরা সবাই পারো, মানুষের সাথে মিল রেখে তোমরা জানো, ডায়াস্টোল। ডায়াস্টোল শব্দের মানে হচ্ছে প্রসারণ প্রক্রিয়া। সো প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টোল। যখন প্রসারিত হবে তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা হার্টে আসবে, আবার যখন হার্ট সংকুচিত হবে, চাপ দিবে, তখন সেই রক্তটা হার্ট থেকে বের হয়ে চলে আসবে। খুবই নর্মাল ফিজিক্সের মেকানিজম। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের আলহামদুলিল্লাহ রক্ত সংবন্ধনটা পড়া হয়েছে, বাহ্যিকরণ পড়া হয়েছে, উপাদান পড়া হয়েছে। আমরা এখন ইনশাআল্লাহ পড়বো ধমনীতন্ত্র। খেয়াল করো, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ধমনীতন্ত্র কিন্তু পরীক্ষায় একবার ছবি সহ আসে। খেয়াল করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে পড়াই দিচ্ছি, তুমি দেখবা ইনশাল্লাহ খুব ইজিলি পারতেছো। খেয়াল করো ভাইয়া, ধমনীতন্ত্র রুই মাছেরটা বেসিক্যালি 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আরেকটা হচ্ছে ভাইয়া বহির্বাহী, আরেকটা হচ্ছে ভাইয়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখন ব্রাঙ্কিয়াল শব্দের অর্থ কেউ কি পারো? যদি কেউ না পারো, ভাইয়া যখন বলি শুনে তুমি ধপাস করে পড়ে যাবা, এত সহজ। ব্রাঙ্কিয়াল শব্দের মানে হচ্ছে ফুলকা। ব্রাঙ্কিয়াল মানে কি? ফুলকা। তার মানে তুমি গেস করতে পারছো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তার মানে যেই ব্রাঙ্কিয়াল ধমনীগুলা ফুলকার দিকে আসে, ফুলকার দিকে বাহিত হয়, রক্ত নিয়ে ফুলকার কাছে আসে, অন্তর্বাহী, ফুলকার ভিতরে নিয়ে আসে রক্তটাকে, তাদেরকে বলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর যেই রক্তবাহিকাগুলা, ধমনীগুলা ফুলকা থেকে বহির্বাহী, বাহিরের দিকে নিয়ে যায়, ফুলকা থেকে বাহিরের দিকে রক্ত নিয়ে যায়, তাদেরকে বলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। নামের মধ্যে মিল আছে। তাহলে ফুলকার দিকে নিয়ে আসে অন্তর্বাহী, ফুলকার ভিতরের দিকে অন্তরে নিয়ে আসে রক্তটা, তাকে বলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ফুলকা থেকে বাইরে নিয়ে যায়, তাকে বলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। মজার বিষয়, সহজ বিষয় হচ্ছে এদের উভয়েরই সংখ্যা 4 জোড়া। ভুল হওয়ার কোনো সুযোগ নাই ভাইজান।
উভয় সংখ্যা কত? 4 জোড়া। অ্যাজ সিম্পল অ্যাজ ইউ লাইক। আমি এখন ছবিটা আঁকবো, চুটকিমে শেষ হয়ে যাবে, দেখবা। খেয়াল করো, ফার্স্টে ফুলকা আঁকি। হ্যাঁ, খেয়াল করো খুব সুন্দর করে দেখো, 4 জোড়া ফুলকা। এখন আমি তো 4 জোড়া আঁকবো না, আমি এক পাশ আঁকবো, এক পাশ 4টা আঁকবো, আরেক পাশ তোমরা সেম টু সেম। দেখো 4টা কি দেখো ভাইয়া, এক, একটু গ্যাপ দিও, মাঝখানে গ্যাপ দিলে ওই তুমি ধমনীগুলো আঁকতে পারবা। 2, ছবিটা একটু বড় করে আঁকো, সমস্যা নাই। 3, 4, একটু গ্যাপ দিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা, এখানে উপরে একটা আরেকটা আছে, উপরে একটা পুস্কা একটা ফুলকা আছে, এটাকে বলা হয় সিওডো ব্রাঙ্ক। কি বলে? সিওডো ব্রাঙ্ক। এটা ছদ্ম ফুলকা, মানে এটা পূর্ণাঙ্গ ফুলকা না। তো এই জন্য এটাকে আমরা সংখ্যায় ধরি না, আমরা এই 4টাকেই মেইনলি হিসাব করব, ঠিক আছে। তারপরে ছবিতে আছে, তোমরা এঁকে নিবা। আচ্ছা, এখানে ফার্স্টে হার্ট, তোমাদের এই যে রিমাসের হার্টটা এঁকে নিবা মনে করো। আর এখানে হার্টটা এঁকে নিছি, এটা বেশি বিচ্ছিরি হার্ট হয়ে গেছে। ধরো এরকম একটা হার্ট তোমাদের বইয়ে আছে অলরেডি, ফাইন, ঠিক আছে। এখান থেকে মনে করো তোমাদের হার্টের এই অপশনের নাম মনে আছে তোমার? এখান থেকে অ্যাওরটা বের হয়েছিল না, বালবাস আর্টেরিওসাস হয়ে অ্যাওরটা, মনে আছে তো? ফুলা অংশ, তারপরে অ্যাওরটা। ফুলা অংশের পরে কি ছিল? অ্যাওরটা ছিল। খেয়াল করো, এই অ্যাওরটা বের হয়ে এই যে ফুলকার দিকে নিয়ে আসবে, তার মানে অন্তর্বাহী। খেয়াল করো ভাইয়া, এই দিলে ফার্স্টে এইখানে একটা, আমি লম্বা করে দিলাম, এই 1, 2, 3, 4, 4টা হয়ে গেছে। সুন্দর করে এগুলো ডাবল ডাবল দাগ দিয়ে দিবা, এগুলো কোনো ব্যাপার না তোমার জন্য, আমি জানি। এই যে শেষ, ঠিক আছে। ঢং করে দিলাম আর কি, ঢং করে দিলাম, ছবি সুন্দর হবে। এই জন্য আমার ঢং করতে গিয়ে বেশি ঢং হয়ে গেছে। যাক, এই হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী, দেখছো? তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনী 4 জোড়া, এখানে 4টা, ওই অপর পাশে 4টা, এইভাবে দেখো 4টা ফুলকা আসছে, শেষ। এখন এই ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইডটা বিনিময় হবে, কার্বন ডাইঅক্সাইডটা ফুলকা নিয়ে বাতাসে ছেড়ে দিবে, পানির সাথে ছেড়ে দিবে, এবার সে অক্সিজেন গ্রহণ করবে। গুড। এখন এই অক্সিজেনটা নিয়ে যাবে বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী, তার মানে ফুলকা থেকে যেগুলো বের হবে, খেয়াল করো, ফুলকা থেকে বের হবে, দেখো ভাইয়া, এখান থেকে আমরা একটা বের হইছে, এখান থেকে একটা বের হইছে। আমি ছবিটা একটু সুন্দর করে কেয়ারফুলি আঁকবা, দেখো এইটার উপরে আঁকছো না, তাহলে এইটারও উপরে আঁকবা, তাহলে এইটারও উপরে আঁকবা, এইটারও উপরে আঁকবা, তাহলে তোমার ছবিটা সুন্দর হবে এবং কারেক্ট হবে। এবং আমার ছবিটা আর একটু সুন্দর হইতে পারতো, কারণ আমি তো তোমার মতো প্র্যাকটিস বেশি করি নাই, তুমি প্র্যাকটিস করো অনেক বেশি করে। এইটাকে একটু নিচে আঁকবা, হ্যাঁ, প্রত্যেকটা এটা মাঝামাঝি আঁকলে তোমার আরো ছবি সুন্দর হবে। সবগুলো চেষ্টা করো দুইটার মাঝামাঝি গ্যাপে আঁকতে, আমারটাও একটু গ্যাপ বেশি হয়ে গেছে। তুমি চেষ্টা করবে মাঝামাঝি গ্যাপে আঁকতে, তাহলে তোমার প্রত্যেকটা ছবি সুন্দর হবে। 4টা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখো, তাহলে ফুলকা থেকে বের হইছে, তার মানে এরা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর এগুলো এগুলো আগেরগুলো ফুলকার দিকে ঢুকছিল, এই জন্য এদেরকে বলে অন্তর্বাহী। এরা ফুলকার দিকে রক্ত নিয়ে আসছিল, এই জন্য অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ব্রাঙ্কিয়াল ধমনী। এটা হচ্ছে বহির্বাহী, মানে বাইরে হইছে, বহির্বাহী। খেয়াল করো এবার, এই 1 নাম্বার এবং 2 নাম্বার, তারা দুইজন একসাথে মিলে তৈরি করে এই পাশে একটা নাম হচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা। কি তৈরি করে? ল্যাটেরাল অ্যাওর্টা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ল্যাটেরাল বা পার্শ্বীয় ধমনী, পার্শ্বীয় মহাধমনী, ল্যাটেরাল অ্যাওর্টা। কি তৈরি করে? ল্যাটেরাল অ্যাওর্টা। তাহলে খেয়াল করো ভাইয়া, 1 এবং 2 মিলে কি তৈরি করে? ল্যাটেরাল অ্যাওর্টা। আমি একবার ভিজুয়ালাইজ করে দেখাবো, নো টেনশন। 3 এবং 4 তো এর সাথে জোড়া লাগার কথা, কিন্তু না, 3 এবং 4 আগে নিজেরা জোড়া লাগে, এরপরে গিয়ে এর সাথে জোড়া লাগে। ইন্টারেস্টিং না? 3 এবং 4 আগে নিজেরা জোড়া লাগে। তুমি লিখার সময় লিখবা যে তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আগে পরস্পর যুক্ত হয়ে তারপর ল্যাটেরাল অ্যাওর্টায় যুক্ত হয়। একেবারে যা তুমি আঁকছো তাই লিখবা, ইনশাআল্লাহ পারবা। গুড। তাহলে এই তো আমার মোটামুটি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়ে গেল, শেষ তো। তো এখানে একটু শাখা প্রশাখা আছে, এটা একটু পরে দেখাই, আগে এই জায়গাটা দেখাইনি। দেখো এখান থেকে তাহলে একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি হলো। তাহলে ভাইয়া একইভাবে ওপাশ থেকে ওই যে ওই পাশ থেকে যে 4টা আছে তারা মিলে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে, ঠিক কি না? এ পাশে একটা, এটা তো বেশি গোল হয়ে গেল, আগেরটা অ্যাকচুয়ালি গোল হওয়ার কথা, এটা সুন্দর গোল করে দিই, কারণ আসলে একটু গোল না, অনেক ডিম্বাকার শেপ থাকে আর কি, ধরো এরকম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, হয়েছে, মোটামুটি চলবে। তাহলে খেয়াল করো, তাহলে ওই পাশে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা, আরেকটা কিভাবে? খেয়াল করো এবার, এই বইয়ের দিকে তাকাও, তোমাদের গাজী মোসালের বইটার দিকে একটু তাকাও, ইধার দেখো, খেয়াল করো। ধরো এই যে বাঘের ছবি,
এখান থেকে এই যে বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী দুইটা মিলে এই পয়েন্টে তৈরি করলো একটা ল্যাটারাল অ্যাওর্টা। এই যে উপরে যে গোড়াটা এখানে তৈরি করলো একটা ল্যাটারাল অ্যাওর্টা। একইভাবে এই পাশ থেকে এই যে উল্টা দিক এখান থেকে বহির্বাহী ব্রাঙ্কেল ধমনী মিলে তৈরি করবে এই বরাবর আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা, তাই না? এবার এই জায়গাটার দিকে তাকাও, তাহলে দেখো এখানে উপরের দিকে একটা ল্যাটারাল অ্যাওর্টা এক পাশ থেকে আসছে, মাছের এই বরাবর আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা। আমি মাছটাকে এইভাবে চিন্তা করি, তাহলে মাছের এই বরাবর একটা ল্যাটারাল অ্যাওর্টা এই জয়েন্টে, আবার এই কালো এই নিচের জয়েন্টে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা। এই দুইজন মিলে একটা ডিম্বাকার আকৃতি তৈরি করছে না? এই যে দেখো এই পাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা, মাছের উপর বরাবর, এই যে এটা যদি মাছ হয়ে থাকে মাছের উপর বরাবর একটা ডিম্বাকার বলয় তৈরি করছে। এই বলয়টাকে বলে সার্কিউলাস সেফালিকাস। এই বলয়টাকে কি বলে? এই যে বলয় তৈরি করছে এই বলয়টাকে বলে সার্কিউলাস সেফালিকাস। সবাই ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? ডিম্বাকার একটা বলয় তৈরি করে। এবার যদি কেউ না বুঝে থাকো আমার দিকে তাকাও, ধরো আমি রুই মাছ, সাপোজ আমি রুই মাছ, আমি একটু এরকম করে বাঁকা হইলাম, এটা হচ্ছে আমি সেই রুই মাছ, ঠিক আছে? ওকে, তাহলে আমি রুই মাছ, আমার এটা হচ্ছে রুই মাছের উপর বরাবর। তাহলে দেখো এখান থেকে একটা ল্যাটারাল অ্যাওর্টা আসছে, সরি এখান থেকে এই যে বহির্বাহী ব্রাঙ্কেল ধমনীগুলো মিলে আমার ঘাড়ের এই বরাবর তৈরি করছে একটা ল্যাটারাল অ্যাওর্টা, বুঝতে পারছো? আবার একইভাবে এই পাশ থেকে এই পাশ উল্টা দিক এই বরাবর, হ্যাঁ এই বরাবর এখান থেকে মাথার উপরে এই পাশে তৈরি করছে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে এখানে একটা, তাহলে আমার ঘাড়ের উপর দেখো এখানে একটা বলয় তৈরি হবে না? বলয় এই পাশ থেকে এবং এই পাশ থেকে, আমি সামনের দিকে দেখাই, দেখো এই দেখো খেয়াল করো এই বরাবর, এখান থেকে তৈরি হচ্ছে একটা ল্যাটারাল অ্যাওর্টা এই বরাবর, আবার এই বরাবর একটা তৈরি হচ্ছে। তাহলে দুইটা মিলে একটা গোল মাথার উপর একটা বলয় তৈরি হচ্ছে না? বলয়, এটাকে বলে সার্কিউলাস সেফালিকাস। তাহলে এই রুই মাছের উপর বরাবর, এটা যদি রুই মাছ হয়ে থাকে উপর বরাবর এই পাশ থেকে তৈরি হয়েছে একটা ল্যাটারাল অ্যাওর্টা, এই পাশ থেকে তৈরি হচ্ছে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা, দুইটা মিলে তৈরি করছে এখানে বলয়, তার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। ভাইকে বলেন ক্লিয়ার কিনা? ইনশাল্লাহ সবাই পারবা, ঠিক আছে? সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। তার মানে তোমাদেরকে আমি দুইটা প্রশ্ন করব, তোমরা ঝটপট পজ করে কমেন্ট সেকশনে উত্তর দিবা, দেখিতে পারো কিনা। নাম্বার ওয়ান, রুই মাছের পুচ্ছ পাখনার সংখ্যা কতটি? রুই মাছের পুচ্ছ পাখনার সংখ্যা কতটি? সবাই কমেন্ট সেকশনে সবাই উত্তর করবা। এটা একটা গেল। নাম্বার 2, উত্তর করতে থাকো। নাম্বার 2 খুবই কঠিন প্রশ্ন, তোমরা পারবা। সেটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস কার অংশ? অ্যাওর্টা নাকি হৃৎপিণ্ড? হার্টের অংশ নাকি অ্যাওর্টার অংশ? আরো স্পেসিফিক বলে এটা কি ভেন্ট্রিকলের অংশ নাকি হৃৎপিণ্ডের অংশ নাকি অ্যাওর্টার অংশ? তোমরা উত্তর করতে থাকো, সবাই প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান উত্তর করে জানাবা তোমাদের উত্তর হয়েছে কিনা, আমি দেখবো, প্রত্যেক উত্তর দেখবো। নেক্সট খেয়াল করো, একটু কারুকার্য আছে, কিরকম দেখো, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার মিলে তৈরি করছিল ল্যাটারাল অ্যাওর্টা, আর 3 এবং 4 বলছিলাম একসাথে মিলে আগে জোড়া লাগছে তারা নিজেরা, তারপর গিয়ে এই ল্যাটারাল অ্যাওর্টা যুক্ত হয়েছে। ভেরি গুড। এই 1 আর 2 তাদের মধ্যে আবার কানেকশন আছে, কিরকম দেখো, এই যে দেখো এই যে কানেকশন করে দিলাম, এরপরে একটু নামাই দিবা, শেষ। এটা তোমার একটু প্রাথমিক কাজ, এটা পারবা না? খুবই ইজি। আর সামনের এইটা একটু এই উপরের দিকে নিয়ে যাবা, কেন? কারণ একবারে সামনের দিকে চোখ থাকে না ভাই, চোখ, এইটা মূলত চোখে রক্ত সাপ্লাই করে, এটাকে বলে অপথালমিক ধমনী। অপথালমিক মানে হচ্ছে চোখে বুঝাইছে, হ্যাঁ? সে মূলত চোখের মধ্যে রক্ত সরবরাহ করে। আচ্ছা, এবার দেখো এটাকে আমি সুন্দর করে জোড়া লাগাই দিলাম, এই যে মাথা, এই যে দেখো, তাহলে এই মাথার দিকে রুই মাছের মাথার দিকে দুইটা শাখা বের হয়। মাথার দিকে তোমরা জানো মাথার মধ্যে রক্ত সরবরাহ করে ধমনীর নাম হচ্ছে, সবাই পারে, ক্যারোটিড ধমনী। তাহলে মাথার দিকে যে শাখাগুলো যায় নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। আর নিচের দিকে এই জায়গাটা এরকম মোটা হয়ে পুরু হয়ে একটা শাখা তৈরি করে, নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। বা ডরসাল মহাধমনী তৈরি করে। এখান থেকে পরবর্তীতে অনেকগুলা শাখা প্রশাখা বের হয়ে এরা বিভিন্ন ধরনের শাখা প্রশাখা তৈরি করে, যে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হয়, সেগুলো আমরা নামগুলো এখন পড়বো। তাহলে ইনশাআল্লাহ আমার ধমনীতন্ত্র শেষ। খেয়াল করো, এই ডরসাল অ্যাওর্টার অনেকগুলো শাখা আছে, কিছু শাখার নাম ভাইয়া লিখছি, তুমি বই থেকে রিডিং দিয়ে নিও। পতে প্যারাইটাল ধমনী, তাহলে কথা হচ্ছে এটা কোন জায়গায় রক্ত সরবরাহ করে? এই ধমনীগুলা ডরসাল অ্যাওর্টার শাখাগুলো, এই যে দেখো
এই ডরসাল অ্যাওর্টা যে অনেকগুলো শাখা বের হয়, এরা কোনটা কোথায় রক্ত সরবরাহ করে খেয়াল করো। প্যারাইটাল ধমনী কিভাবে মনে রাখবা? পথে প্যারাইটাল, পথে প্রাচীর। তাহলে এরা মূলত দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। পথে প্যারাইটাল, পথে প্রাচীর। ও ভালো কথা। ভাইয়ার যে মেডিকেল কোর্সে আছি, আমাদের মেডিকেল কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিএমসি। বর্তমান 4 নাম্বার বছরে আছি আলহামদুলিল্লাহ। টার্গেট ডিএমসি 4.0। তো যারা টার্গেট ডিএমসি কোর্স এর মাধ্যমে মেডিকেল প্রিপারেশন নিতে চাও, দে ক্যান এনরোল। ইনশাল্লাহ আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে তোমাদের পড়াশোনা মেডিকেলের জন্য যতটুকু লাগে তার সবটুকু আলহামদুলিল্লাহ গুছাই দিই। এবং আমাদের বিগত বছরগুলো তোমরা একটু ইতিহাস ঘাঁটলে দেখতে পাবে আলহামদুলিল্লাহ শত শত স্টুডেন্ট আমাদের বিভিন্ন জায়গায় চান্স প্রাপ্ত। গত বছরের প্রোগ্রামটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোগ্রাম ছিল অ্যাকচুয়ালি। তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো হয়তো দেখেছো। যারা টাইগার ডিমস সম্পর্কে জানতে চাও আমাদের বন্দি পাঠশালা পেজে একটু নক করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে পথে প্যারাইটাল, পথে দেহ প্রাচীর। এরপর দেখো সিলিয়াক ও মেসেন্টারিক ধমনী। ভাই দেখো মেসেন্টেরন শব্দটার মানেই কিন্তু পাকস্থলী। এটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি যে ইয়েতে পড়াইছিলাম এটা, ওই যে ঘাসফড়িং এ পড়াইছি। মেসেন্টেরন মানেই পাকস্থলী। তার মানে ওই পরিপাক রিলেটেড যা আছে সব। তাহলে পাকস্থলী, এরপরে তোমার এই যে তোমার অন্ত্র, যকৃৎ, অগ্নাশ অন্ত্র, হ্যাঁ, এরপরে যকৃৎ, অগ্নাশয়, হাবিজাবি না সরি, যত ইম্পর্টেন্ট জিনিস আছে পরিপাক সংক্রান্ত এখানে সব সাপ্লাই করবে, রাইট? কর্ডাল ধমনী খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং, পরীক্ষায় দেয়। কর্ডালে ল দিয়ে মনে রাখবা, লেজে। কর্ডাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? লেজের মধ্যে। এবার দেখো সাবক্লেভিয়ান ধমনী। ভাই ক্লেভিকল কিন্তু এখানে থাকে, আমাদের ক্লেভিকল মনে আছে তো? আমাদের বক্ষ অস্থিচক্রের একটা হাড্ডি এটা। তার মানে যে বক্ষ অস্থিচক্র এই অংশটাতে হচ্ছে সাপ্লাই করে সাবক্লেভিয়ান ধমনী। মানুষের সাথে মিল রেখে পড়তে পারো, মনে থাকবে এমসিকিউ। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ একটা সবচেয়ে ভালো করে বলে কি রিমাসের এই পুরো রিমাস টপিকের মধ্যে সবচেয়ে কঠিন কিন্তু বলা যায় এই ধমনীতন্ত্র, ম্যাক্সিমাম পারে না। কিন্তু আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা সবাই আজ, কারণ তোমাকে ছবিটা ইনশাআল্লাহ আঁকতে পারবা, তাই না? খুবই সিম্পল ওয়েতে আমি ছবিটা আঁকছি। তোমরা যদি বই ছবির সাথে একটু মিলাও, খুবই ইজি ওয়েতে তোমরা ছবিটা আঁকতে পারবা। এবং আমার মনে হয় তোমরা সবাই আজকের পর থেকে ধমনীতন্ত্র পরীক্ষা আসলে তোমরা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবা। এবং তোমাদের মনে হবে যে না ভাই আমরা এটা একটু আঁকার চেষ্টা করি, হ্যাঁ? আমরা এটা দেয়ার চেষ্টা করি। তো কিছু ঢঙের কাহিনী আছে, কিছু মানে তোমার ঢং আছে, যেরকম মনে করো এরকম করে ঢং দিতে পারো, এই দাগ দিতে পারো। ফুলকাটা দেখতে সুন্দর লাগবে আরকি। তোমাদের বইয়ে দেখবে দাগ আছে, হ্যাঁ? দিও, ভেরি গুড। তো অনেক কাহিনী আছে ফুলকার। তারপরেও দিও, সুন্দর লাগবে। এই দিও, হ্যাঁ? দিতে কোনো লস নাই। এখানে দিও। এখানে কিছু এরকম বিষয় আছে, হ্যাঁ? এরকম দিও। এই যে কিছু কারিকুলাম কারিগরি তোমাকে করা লাগবে। এটা হচ্ছে ১ম ফুলকা, ২য় ফুলকা, ৩য়, ৪র্থ এরকম কিছু বিষয়। অন্তঃবায়ু ব্রাঙ্কিয়াল ধমনী ১, ২, ৩, ৪ জোড়া থাকে। এটা হচ্ছে হার্ট। এরকম কয়েকটা মার্কিং করবা। সার্কুলার সেফালিকাস তো মার্কিং করলে আমি সুন্দর করে ডাবল দাগ দিবা। সবগুলো ডাবল হবে। শেষ তো? ইনশাআল্লাহ ইজিলি পারবা। বাট শাখা-টাখা দেখাই দিলাম। আলহামদুলিল্লাহ ডরসাল অ্যাওর্টার শাখাও হয়ে গেল। তাহলে আমরা এখন ইনশাআল্লাহ পড়ব কি জানো? আমরা এখন পড়ব হচ্ছে বেসিক্যালি ১ম এ পড়ব হচ্ছে ফুলকা সূত্র, তারপরে পড়ব হচ্ছে শ্বসন কৌশল। এই যে ফুলকা আমাদের পরীক্ষায় আসতে পারে কি জানো? ফুলকা সূত্রকের লম্বচ্ছেদ। ফুলকা সূত্রকের লম্বচ্ছেদ পরীক্ষায় আসতে পারে, চান্স আছে। কিভাবে আঁকবা খেয়াল করো। খুব সুন্দর কিন্তু ভাই, ইজি ওয়েতে আঁকা ইচ্ছে খেয়াল করো। ফার্স্ট এ এইখানে একটা দিবা, এই একটু উঁচা করে মাঝখানে একটা উঁচা করে দিলা, আরেকটা শিংয়ের মধ্যে দিলা। এই যে ২ টা শিং হয়ে গেল। ঠিক আছে? খুব তাহলে ২ টা শিং আঁকা হয়ে গেলে নিচে একটা থলির মতো আঁকবা, একটু নিচের দিকে। থলিটা আঁকার জন্য, সুন্দর করার জন্য মাঝ বরাবর একটা পয়েন্ট দিয়ে নিলাম, মাঝ বরাবর। থলিটা আঁকতে সুবিধা হবে। এই, এই। মোটামুটি ওকে ফাইন। মোটামুটি থলি মোটামুটি বোঝা যাচ্ছে। গুড। থলি মোটামুটি হয়েছে। এতটুকু আঁকতে পারছো সবাই? এবার দেখো সুন্দর করে এই জায়গা থেকে টান দিলাম, এই জায়গায় টান দিলাম। দিয়ে এখানে একটু এই জায়গাটা বাড়ায় দিলাম। এই যে আরেকটা থলি বানাইছি, দেখছো? ২ পাশ থেকে টান দিয়ে আরেকটা থলি বানাইছি। ঠিক আছে ভাইয়া? থলিটা আরেকটু সুন্দর হইতে পারতো। আমি তো আসলে অনেক বড় জায়গায় আঁকতেছি তো, সো এইজন্য আমার আসলে ব্যালেন্স করতে হয়তো টাফ হইতে পারে। গুড, সমস্যা নাই, এনাফ। এবার ভিতরে একটা হাড্ডি আঁকতে হবে, হাড্ডি। এই যে এখানে একটা হাড্ডি আঁকলাম। বললাম না থলিটা সুন্দর হলে আর সুন্দর লাগতো, যাক সমস্যা নেই। লাভ আকার একটা হাড্ডি আঁকলাম। এটাই কিন্তু ফুলকা আর্চ। এটাই কিন্তু, এই হাড্ডিটাই কিন্তু ফুলকা আর্চ। এটাই কিন্তু ফুলকা আর্চ। এটাই ফুলকা আর্চ। এই হাড্ডি, ফুলকার হাড্ডি, সহজ কথা। ফুলকা আর্চ। গুড। এতটুকু আঁকতে পারলে আলহামদুলিল্লাহ এনাফ। ঠিক আছে? এতটুকু আঁকতে পারছো? ভেরি গুড। আচ্ছা, এবারে খেয়াল করো এই জায়গাতে একটু কারিকুলাম আছে। দেখো এখানে এরকম গেলাম, এরকম দিলাম। সমস্যা আছে? সমস্যা নাই। গিয়ে এখানে একটু এখানে আরেকটা থলির মতো করলাম।
এটা হচ্ছে একেবারে সিম্পল আকার, যদি আমি আঁকার চেষ্টা করি একবার সিম্পল হচ্ছে এটা। তুমি আরো সুন্দর আঁকতে পারো বই দেখে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সিম্পল টাকাই দিলাম। এতটুকু যদি আঁকতে পারো ভাই তুমি ইনশাআল্লাহ নাম্বার পাবার, টেনশন মুক্ত থাকো। খেয়াল করো, এবারে এই গোল্লাতে দিব একটা গোল্লা, এখানে দিব আরেকটা গোল্লা, এখানে একটু কাটিং করে দেবো, ডং ডং করে দেবো, একটু ডং, এই যে ডং করে দেবো পাতলা করে। আর এখানে মাঝখানে একটা দাগ দিয়ে নিবা, মাঝখানে হয় নাই, মাছ বরাবর একটা দাগ দিয়ে নিবা, মাছ বরাবর একটা দাগ দিয়ে নিবা, নিয়ে দুই পাশে কাটিং করে দিবা, এই ঢং ঢং করে দিবা, এই যে ঢং, হ্যাঁ একটু ঢং করে দিবা, ঢং করে দিবা, তাহলে বইয়ের মতো ছবিটা হয়ে যাবে। দেখো ইনশাল্লাহ আমার ছবিটা মোটামুটি বইয়ের মতো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ একটা ফুলকে সূত্রকে লম্ব ছেদ কিন্তু ভাইয়া এঁকে ফেলছি। তুমি আমার মতো ইনশাল্লাহ আঁকো, তুমি অনায়াসে আঁকতে পারবা। খেয়াল করো ভাইয়া, তাহলে ফুলকা সূত্র এইগুলো হচ্ছে ফুলকা ল্যামেলি, ফুলকা ল্যামেলি, দুই সারি ফুলকা ল্যামেলি থাকে, দুই সারি ফুলকা ল্যামেলি থাকে, গুড। এইটা হচ্ছে দুইটা ফুলকার মাঝখানে পার্থক্যকারী, এটাকে আমরা বলতে পারি আন্তঃফুলকা, আন্তঃফুলকা ব্যবধায়ক, আন্তঃফুলকা ব্যবধায়ক, দুইটা ফুলকার মাঝে পার্থক্যকারী, ব্যবধান তৈরিকারী, ব্যবধায়ক। আচ্ছা, এবার দেখো এই গোল্লাটা, প্রথম গোল্লাটা মানে হচ্ছে বহির্বাহী, বহির্বাহী রক্তবাহিকা আছে না, ওই যে পড়ছিলাম একটু আগে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে ওইটা। আর এটা যদি বহির্বাহী হয়, নিচেরটা কি হবে বুঝতেই পারছো, অন্তর্বাহী, নিচেরটা কি হবে, অন্তর্বাহী রক্তবাহিকা। দ্যাট ইজ ইট ভাইয়া, এটাই কিন্তু আমাদের ফুলকে সূত্র লম্বচ্ছেদ। আলহামদুলিল্লাহ ডান, এতটুকু পড়তে পারলে হয়েছে। লাস্টে একটা ভেরি ইম্পর্টেন্ট, শেষ করে দিও না আবার, এখানে এই কাটা মতো দিয়ে দিও, এটা হচ্ছে ফুলকা রেকার, এটাই হচ্ছে ফুলকা রেকার, ফুলকা রেকার, এই হচ্ছে ফুলকা রেকার, ঠিক আছে। এইটুকু হলে হলে ইনশাল্লাহ তুমি যদি পরীক্ষা আসে তুমি এতটুকু আঁকতে পারলে ইনশাল্লাহ নাম্বার পাবে। মার্কিং দেখো যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা মার্কিং আমি করে দিছি, ইম্পর্টেন্ট গুলো মার্কিং থাকলে ইনশাল্লাহ তুমি মার্কস পাবা। কিভাবে আঁকতে হবে অলরেডি দেখাইছি, আমার স্টেপগুলো তুমি ফলো করবা, তাহলে ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ এটাও শেষ। আমরা এখন পড়বো শ্বসন কৌশল, ভেরি ইজি, খুবই অল্প সময়, ছোট্ট পড়া, কারণ এটা খুবই মানে বাচ্চা টাইপের পড়া। আর পডকা তো 3 স্টার, বাট ভেরি ইজি, ভেরি ইজি। চলো আমরা এখন পড়বো হচ্ছে রিমাসেরই শ্বসন কৌশল। ভাইয়া শ্বসন কৌশল বলতে বেসিক্যালি একটা বেসিক কথা হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়, তাই তো, সহজ করে বললে এটা হচ্ছে বেসিক কথা, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়। এখন আমরা জানি যে সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে ফুলকার মাধ্যমে, আর অক্সিজেন হচ্ছে গ্রহণ করবে, তাই তো, এটাই তো মানে মোস্ট ইজিয়েস্ট ওয়ে, রাইট। অক্সিজেন গ্রহণটাকে মানে বাতাস যখন নিবে এটাকে আমরা বলি প্রশ্বাস, এটাকে আমরা বলি প্রশ্বাস, আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করাটাকে আমরা বলি নিঃশ্বাস। সো আমরা প্রথমেই পড়বো রুই মাছের প্রশ্বাস। সো আমরা প্রথমেই পড়বো রুই মাছের প্রশ্বাস প্রক্রিয়া। ওকে, তাহলে এখন প্রশ্বাসের ছবি যেটা আছে ভাইয়া, এই ছবিটা এবং নিঃশ্বাসের ছবিটা একসাথে আঁকাটাই বেটার। সো প্রশ্বাস এবং নিঃশ্বাসের ছবিটা ভাই একসাথে এঁকে দিই। আমি পরের স্লাইডে ছবিটা আঁকি, তাহলে হচ্ছে তোমার জন্য বুঝাইতে একটু ইজি হবে। কপি করে নিও, ফাইন। খেয়াল করে দেখো, ধরো তোমার এই যে রুই মাছ, হ্যাঁ, প্রশ্বাস মানে কি দেখো, খুবই সিম্পল, মানুষের কাঠামো চিন্তা করো। মানুষের যখন আমাদের বুকটুক ফুলে ভিতরের আয়তন যখন বড় হয় তখনই কিন্তু বাতাস ভিতরে ঢুকে, তাই না। তো মাছের ক্ষেত্রে সেম, ওদের গলবিল বা মুখ গহ্বরের আয়তন যখন বড় হবে তখনই পানি ভিতরে ঢুকবে, পানির সাথে বাতাসে ঢুকবে। এখন ছবিটা কিভাবে আঁকবে দেখো, ধরো এটা হচ্ছে মাছ, আমি খুবই সিম্পল হয়ে থাকি, দেখো ভাই, এই যে দেখো, এতটুকু আঁকতে পারবো, গোল দিবা, ঠিক আছে। আচ্ছা এতটুকু দিলাম, সাথে একটু এবার একটু বাড়িয়ে দিলাম, গুড। 1 2 3 4, 1 2 3 4, ফুলকা 4টা। এবার একটু দিলাম, একটু বাড়ায় দিতে হবে, মাথা বন্ধ দিতে হবে। এবার এখানে মনে করো এন্ডিং করে দিলে তুমি কিছু দিয়ে একটা মুখ বন্ধ করে দিলা, সিম্পল অ্যাজ ইউ লাইক ইট। আচ্ছা এখানে আবার মনে করো কিছু একটা দিয়ে এন্ডিং করে দিলা, এটা একটু অন্য কালার দিয়ে, তাহলে তোমার বুঝাতে ইজি হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার এখানে এই যে এতটুকু পর্যন্ত নাম আসছে, ভেরি গুড। সো এটাকে এখন দেখো, খেয়াল করো, প্রশ্বাস মানে হচ্ছে ভাইয়া ভিতরে পানি ঢুকবে। এখন ভিতরে যদি কোনো কিছু ঢুকে, তাহলে এটা যদি এই পয়েন্ট দুইটা যদি খোলা থাকে, এই মাথা দুইটা যদি খোলা থাকে, তাহলে তো এখান থেকে পানিটা আবার ওই সময় বের হয়ে চলে যাবে। তো কোনো কিছু এক্সচেঞ্জ করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হবে, যে ভাই ঠিক আছে পানিটা ঢুকছো, আচ্ছা ধরো কয়েক সেকেন্ড সময় নাও, এই সময়ের মধ্যে তুমি পানিটা এক্সচেঞ্জ করো, ফুলকা
তার বাতাসটা এই ফুলকাগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জ করবে কিছুটা সময় তো দেওয়া লাগবে। এই কিছুটা সময় দেওয়ার জন্যই ওই সময় দেখা যায় এই যে ব্রাঙ্কিওস্টাইকাল ঝিল্লি, ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা দিয়ে এই দুটো জিনিস মুখটা আটকানো থাকে। আমার এই দাগটা বাঁকা হচ্ছে, তোমরা সুন্দর করে দিও। ওকে ফাইন। দেখা যায় তখন এই দুইটা মাথা বন্ধ থাকে। সো আলটিমেটলি আমাদের এদিক দিয়ে যে পানিটা ঢুকলো, এই পানিটা এই দুইটা ফুলকার মধ্যে এক্সচেঞ্জ করার জন্য, গ্যাস এক্সচেঞ্জ করার জন্য সময় পায়। ওকে, তাহলে খেয়াল করো প্রশ্নের বেলা এখন তোমার তো এটা বইয়ের সাথে একটু একটু এরকম মোটা করে রাখছে, এরকম দিছে, হ্যাঁ এরকম দিছে, এরকম মোটা করে দিয়ে এরকম দিছে, এরকম দিছে, গুড, ভেরি গুড। এরপরে দেখো এদিক দিয়ে বাতাস এখানে হচ্ছে তোমার এই এদিকে দুইটা এখানে এই দুইটা হচ্ছে মুখের কপাটিকা, দুইটা কপাটিকা আছে, হ্যাঁ কপাটিকা। এই কপাটিকা খুললেই বাতাস পানি ঢুকে। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কপাটিকা, এগুলো হচ্ছে কপাটিকা, এগুলো হচ্ছে তোমার ফুলকা, এগুলো হচ্ছে ফুলকা। আর নীল রঙের এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা বা ব্রাঙ্কিওস্টাইকাল ঝিল্লি, এটা মূলত এখন বন্ধ থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে প্রশ্বাস। নিঃশ্বাস কি হবে? জাস্ট সেম টু সেম প্রক্রিয়া, জাস্ট সেম টু সেম। খেয়াল করো কিন্তু এখানে মুখটা লাগানো থাকবে, খেয়াল করো এই জাস্ট সেম টু সেম, জাস্ট সেম টু সেম। একটু হালকা কম বাঁকানো, দিয়ে দিলাম, জায়গা নেই দেখে সমস্যা নেই, এদিকে দিলাম। সমস্যা হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। ওকে গুড, ঠিক আছে, এভাবে করে দিয়ে দিলাম। দিয়ে এবারে কি করব, যেটা এবারে এই মাথা দুইটা আসছে, গুড। এবারে কিন্তু পর্দাটা খোলা রাখবো। তাহলে এই পর্দাটা খোলা রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে যে ফুলকাগুলো আছে, এই ফুলকাগুলোর মাধ্যমে পানিটা এক্সচেঞ্জ অলরেডি যা হওয়ার হয়ে গেছে। এখন এই পর্দাটা খোলা মানে হচ্ছে পানিটা এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। এটি হচ্ছে নিঃশ্বাস। তাহলে খেয়াল করো এখানে পর্দাটা ক্লোজ ছিল, বন্ধ ছিল, ব্রাঙ্কিওস্টাইকাল পর্দা। এই পয়েন্টে এসে ব্রাঙ্কিওস্টাইকাল পর্দাটা খুলে গেল, পানিটা বের হয়ে চলে গেল। তাহলে এই পর্দা যদি খুলে তাহলে মুখটা বন্ধ করে রাখতে হবে। এই যে দেখো, কপাটিকা দিয়ে মুখ বন্ধ, শেষ। একটু বেশি দিচ্ছি, এই যে কপাটিকা দিয়ে মুখ বন্ধ, শেষ। এইটা হচ্ছে সিস্টেম। তাহলে খেয়াল করো প্রশ্বাসের বেলায় মুখটা খোলা, কপাটিকা খোলা, কপাটিকা খোলা থাকার কারণে পানিটা ভিতরে ঢুকলো। তাহলে কপাটিকা খোলা থাকার কারণে পানি ভিতরে প্রবেশ করলো এবং এখানে ব্রাঙ্কিওস্টাইকাল পর্দাটা বন্ধ আছে। সো পানিটা বাইরে বাইরে বের হতে পারবে না ইনস্ট্যান্টলি। পানিটা এখানে আছে, মুখের মধ্যে আছে, এটা হচ্ছে গলবিল, এটা হচ্ছে গলবিল। এই গলবিলের মধ্যে পানিটা আছে এবং পানিটা এদিক দিয়ে বের হতে পারছে না। সো সে পানিটা এখন কি হবে? ফুলকার মধ্যে এক্সচেঞ্জ হবে। ওই যে কার্বন ডাইঅক্সাইডটা ফুলকা ছেড়ে দিয়ে পানির মধ্যে, পানি থেকে অক্সিজেন নিয়ে নিবে। আচ্ছা, এবার কি নেক্সট স্টেপে, এরপরের ধাপে নিঃশ্বাস যখন নিবে তখন সে এই পর্দাটা খুলে যাবে। সো পানিটা তখন বের হয়ে চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে পানিটা বের হয়ে চলে যাবে আর এই মুখের এটা বন্ধ হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা চলে। এখন সুন্দর করে যদি ইনশাআল্লাহ লিখতে চাও তাহলে কেমন লিখবা? পরীক্ষাটা মনে করো সুন্দর করে লিখতে হবে। এটা আসলে খুব বেশি যে আসবে এমন আমরি না। তারপর মনে করো পরীক্ষা আসছে, প্রশ্বাসটা লিখার জন্য আসছে, তাহলে সুন্দর করে লিখতে হবে নাকি? আচ্ছা, খেয়াল করো আলটিমেটলি দেখো প্রশ্বাস মানে হচ্ছে, সহজ কথা যদি আমি বলতে চাই, যে প্রশ্বাস মানে হচ্ছে ভিতরের আকার, ভিতরের আয়তন বাড়বে, তাই না? তাহলে ভিতরের আয়তন বাড়ার জন্য কয়েকটা বিষয় আছে দেখো। যে তাহলে আমি বলতে পারি যে গলবিল, সহজ কথা বলতে পারি যে গলবিল, একটু একটা লাইন লিখবো আমি উপরে, খালি রাখছি, খেয়াল করো। গলবিল, সেকেন্ড লাইন লিখছি, গলবিল এবং মুখ গহ্বরের প্রসারণ ঘটবে, ঠিক কি না? গলবিল এবং মুখ গহ্বরের প্রসারণ ঘটবে। এই যে প্রসারণ ঘটলো, শুধু কি এটা? পাশাপাশি মুখের কপাটিকা খোলা থাকবে, মুখের কপাটিকা খুলে যাবে বা খোলা থাকবে, মুখের কপাটিকা খুলে যাবে। ফলে 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 পানি, ফলে অক্সিজেনযুক্ত পানি বা নতুন পানি বা পানি মুখের ভিতরে প্রবেশ করবে। ফলে পানি মুখের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে বেসিক কনসেপ্টটা। আমার কথা কি বুঝতে পেরেছো? যেহেতু যেহেতু গলবিল এবং মুখ গহ্বরের প্রসারণ ঘটবে, কেমনে ঘটবে এটা আমি এখন লিখবো। এটা তিনটা জিনিস আছে, একটু কষ্ট করে মনে রাখো যে এটা প্রসারণটা কেমনে ঘটবে। মাছ কিভাবে ভিতরের মুখটা বড়, আমরা যে এই যে মুখটা ফুলাই, তাহলে আমাদের এখানে অনেকগুলো মাংসপেশি কাজ করে, একইভাবে মাছেরও এমন কিছু না কিছু আছে যেটা কাজ করবে। এইটাই জাস্ট এখানে সে কিভাবে কাজটা করে, তার হাইপোব্রাঙ্কিয়াল পেশি, মানে ব্রাঙ্কাই মানে হচ্ছে তোমার ফুলকার নিচে যে পেশিগুলো আছে, সে হাইপোব্রাঙ্কিয়াল পেশি,
হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ, হাইওয়েড আর্চ, হাড্ডিরা হাড্ডি, হাইওয়েড আর্চ, এই আরেকটা হচ্ছে তোমার গলবিল, একটা সেকেন্ড, আরেকটা হচ্ছে তোমার ফুলকা আর্চ। হাইওয়েড আর্চ এবং ফুলকা আর্চ এই তিনজনের ক্রিয়ার মাধ্যমে, এই তিনটার কম্বাইন্ড ক্রিয়ার ফলে গলবিল এবং মুখ গহ্বরের প্রসারণ ঘটবে, মুখের কপাটিকে খুলে যাবে এবং পানি মুখের ভিতরে প্রবেশ করবে। ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি বন্ধ থাকবে, দেখছো? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে পানি বের হইতে পারবে না, কারণ এগুলো বন্ধ থাকবে। এখানে খোলা আছে মানে ওইখানে বন্ধ, এটা খুলে গেলে আবার এটা বন্ধ, যে কোনো একটা খোলা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ইনশাল্লাহ প্রশ্বাস, তাহলে বুঝতে পারছো। সো এরপরে কি হবে? ফুলকা ফুলকা অক্সিজেন গ্রহণ করবে, অক্সিজেন গ্রহণ করবে, এই হচ্ছে প্রশ্বাস। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্টেপে আমরা কি পড়বো? নেক্সট স্টেপে হচ্ছে নিঃশ্বাস, তাই না? ওকে, তাহলে আমরা এখন পড়বো নিঃশ্বাস। নিঃশ্বাস মানে জাস্ট আগে যেটা এতক্ষণ বললাম এটা জাস্ট উল্টা, আর কিছু দরকার নাই, শেষ। তুমি বুঝতে পারছো, এর আগেরটা উল্টা হবে। আগেরটা উল্টা তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা কিন্তু প্রথম কমেন্টে কিন্তু সবাই পিডিএফ লেকচার ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। ওকে, জাস্ট একই কথা, সেম টু সেম কাহিনী। এবার কি হবে? আগে ছিল, তাহলে এখন ফুলকা কি করবে? ফার্স্টে ফুলকা কার্বন ডাইঅক্সাইড, আগে তো অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে কার বিনিময়ে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ফুলকার মাধ্যমে ফুলকা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো পানিতে আসে, ফুলকা থেকে কার্বন ডাইঅক্সাইড পানিতে আসে, তারপরে কি হয়? গলবিলের সংকোচন ঘটে, গলবিলের গলবিলের আয়তন কমে যায়। শুধু কি গলবিলের আয়তন কমে? না, জাস্ট উল্টা আর কি ভাই। গলবিল এবং মুখ গহ্বর, গলবিল এবং মুখ গহ্বরের আয়তন কমে যায়, পানি বাইরে বের হয়ে আসে। পানি ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দিয়ে, ব্রাঙ্কিওস্টেগাল ব্রাঙ্কিওস্টেগাল পর্দার দিয়ে বাইরে বের হয়ে চলে আসে, দিয়ে বাহিরে বের হয়। এই হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, আমার মনে হয় ইনশাল্লাহ এর চেয়ে সহজভাবে তোমার আর বোঝার প্রয়োজন নাই, এবং ইনশাল্লাহ তুমি, আমি যে সহজভাবে ছবিটা দেখাইছি, এতটুকু সহজভাবে ইনশাল্লাহ ছবিটা আঁকতে পারলে দ্যাট ইজ এনাফ ফর ইউ, এনাফ ফর ইউ। এবং আমার বিশ্বাস যে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না। সো আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ পরীক্ষা যদি আসে একটু ডিরেকশনগুলো দিয়ে দিবা। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে মানে হচ্ছে, সো এইভাবে পানি বের হচ্ছে, সো এই ডিরেকশনটা দিয়ে দিবা। এখানে প্রত্যেকটা ফুলকার মধ্যে একটু ডিরেকশন দিয়ে দিবা। আবার ধরো তোমার তোমার কি বলে, এই তোমার ব্রাঙ্কিয়াল ছিদ্র যে বন্ধ আছে, সরি, এখানে তোমার যে ব্রাঙ্কিয়াল ছিদ্র বন্ধ আছে এটা উল্লেখ করে দিবা, যে ব্রাঙ্কিয়াল ছিদ্রটা বন্ধ আছে, ব্রাঙ্কিয়াল ছিদ্র বন্ধ আছে, এটা উল্লেখ করে দিবা। আর এটা অ্যাকচুয়ালি ব্রাঙ্কিয়াল, এই যে ব্রাঙ্কিয়াল পর্দা না, ব্রাঙ্কিয়াল ছিদ্র দিয়ে, যে ব্রাঙ্কিয়াল ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাবে, ব্রাঙ্কিয়াল ছিদ্র দিয়ে পানিটা বাইরে বের হয়ে চলে যাবে। ব্রাঙ্কিওস্টেগাল বা ব্রাঙ্কিয়াল, কোনো সমস্যা নাই, ইট ইজ গুড এনাফ ফর ইউ। ব্রাঙ্কিয়াল লিখতে পারো, ব্রাঙ্কিয়াল, ব্রাঙ্কিয়াল ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো দ্যাট ইজ ইট। ঠিক আছে, প্রশ্বাস এবং নিঃশ্বাস আলহামদুলিল্লাহ শেষ। লাস্ট টপিক পড়বো আমরা, সেটা হচ্ছে বায়ুথলি বা পটকা। এটা খুবই ছোট, খুবই ইজি একটা টপিক, খেয়াল করো। পটকা, প্রথম কথা হচ্ছে আমি যেভাবে পড়াই এভাবে ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবা। পটকা বা বায়ুথলি, ভাইয়া এই বায়ুথলি আছে বলেই রুই মাছ কিন্তু, রুই মাছ কিন্তু এই বায়ুথলি পটকার মাধ্যমেই রুই মাছ ভেসে থাকতে পারে। কারণ ভিতরে বাতাস আছে বলেই কিন্তু সে ভেসে থাকতে পারে। রুই মাছ যে ভেসে থাকে তার ভিতরে বাতাস থাকে, বাতাসটা কোথায়? এই বায়ুথলির ভিতরে আছে বলেই সে ভিতরে একটা ভালো অ্যামাউন্টে বাতাস ক্যারি করে, যার কারণে সে ভেসে থাকতে পারে। এবং তার মনে করো কোনো কারণে পানির মধ্যে অক্সিজেনের অভাব হয়েছে, সে ওই পটকা থেকে অক্সিজেন নিয়ে সে তার কাজ চালাবে। কোনো কারণে কিছু অভাব হলে সে পটকা থেকে নিবে। ঠিক আছে, তাহলে এই বায়ুথলির মধ্যে কোন কোন গ্যাস থাকে খেয়াল করো, খুবই ইজি। সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, বুঝতেই পারছো। সবচেয়ে বেশি কোনটা থাকবে? অক্সিজেন, কারণ এখানে অক্সিজেন লাগবে। এরপরে দুইটা কমন গ্যাস, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমাদের পরিবেশের যে সর্বোচ্চ তিনটা গ্যাস থাকে, মানে আমরা কমনলি যে তিনটা গ্যাসের কথা পড়ি, এই তিনটা গ্যাসই বায়ুথলির মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলা হয় বায়ুথলির মধ্যে ম্যাক্সিমাম গ্যাস কোনটা, অধিকাংশ হচ্ছে অক্সিজেন, কারণ আমরা বুঝতেই পারছি যদি মাছের কোনো কারণে অক্সিজেন লাগে সেখান থেকে নিবে। এখন আসি বায়ুথলির গঠন কেমন। বায়ুথলির দুইটা প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ? দুইটা প্রকোষ্ঠ। খুবই সুন্দর ভাইয়া। এ একটা ছোট্ট প্রকোষ্ঠ, এ একটা বড় প্রকোষ্ঠ। তাহলে একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, সামনে যেটা আছে ছোট্টটা, পিচ্চিটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। সামনে পিচ্চি দেখবা অলওয়েজ কি হয়, একটা লাইন দাঁড় করাইলে সামনে পিচ্চি দেখে দাঁড় করায়, পিচ্চিটা আগে, অগ্র প্রকোষ্ঠ। আর পিছনেরটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। সামনেরটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, পিছনেরটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে,
আচ্ছা, এখানে মনে করো রুই মাছের এটা হচ্ছে অন্ননালী, মনে করো এটা কি রুই মাছের অন্ননালী, কি নালী? অন্ননালী মানে ইসোফেগাস, খাদ্যনালী। আচ্ছা, তো দেখা যায় ভাইয়া এইখানে একটা বিশেষ নালীর মাধ্যমে রুই মাছের বায়ুথলির সাথে অন্ননালীর কানেকশন থাকে। একটা বিশেষ নালীর মাধ্যমে বায়ুথলির সাথে অন্ননালীর কানেকশন থাকে। এই নালীটার নাম হচ্ছে, খেয়াল করো, নিউমেটিক নালী। নিউমেটিক নালী, যে বিশেষ নালীর মাধ্যমে বায়ুথলির সাথে অন্য নালীর কানেকশন থাকে, এই বিশেষ নালীটাকে কি বলে? নিউমেটিক নালী। তো বানানটা হচ্ছে, নিউমেটিকটা হচ্ছে এরকম, আমি ম জফলা দিয়ে লিখি নাই, তুমি লিখবা সুন্দর করে, নিউমেটিক নালী, ঠিক আছে? যে বিশেষ নালীর মাধ্যমে অন্য নালীর সাথে কানেকশন থাকে তাকে কি বলে? নিউমেটিক নালী। এখন এখানে একটা মজার কনসেপ্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে সকল মাছে কিন্তু এই নিউমেটিক নালী থাকে না। এখানে আছে, আবার অন্য কোনো মাছে নাও থাকতে পারে। যাদের বেলায় নিউমেটিক নালী আছে, এই যে এরকম বায়ুথলির সাথে অন্য নালীর কানেকশন আছে, নিউমেটিক নালীটা আছে, এদের এদের এটাকে বলে পাইসোস্টোমাস ধরনের। পাইসোস্টোমাস, পাইসোস্টোমাস ধরনের, এই ধরনটাকে কি বলে? পাইসোস্টোমাস ধরন, যেখানে বায়ুথলির সাথে অন্য নালীর কানেকশন আছে। মোট কথায় নিউমেটিক নালী আছে, তারে বলে পাইসোস্টোমাস। রুই মাছ বুঝতে পারছো, পাইসোস্টোমাস ধরনের। আর যার মধ্যে এই নিউমেটিক নালী নাই, মানে কানেকশনটা নাই, তাই সে হচ্ছে কিপটা, তাকে বলে ফাইসোক্লিস্টাস। ফাইসো কিপটা থেকে মনে রাখবা, ক দিয়ে ক্লিস্টাস, ফাইসোক্লিস্টাস, কিপটা নাই, ফাইসোক্লিস্টাস, ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি আমাদের রুই মাছ কেমন, পাইসোস্টোমাস। তাহলে আরো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ে ফেললাম। আরেকটা এমসিকিউ বলে রাখি, রুই মাছ 14°C তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। কত ডিগ্রি সেলসিয়াস বললাম? 14°C, এটা মনে রাখবা। 14 ডিগ্রির নিচে নিচে বাঁচতে পারে না। আরেকটা এমসিকিউ পড়ায় ফেললাম, 14°C, কত ডিগ্রি? 14°C এর নিচে বাঁচতে পারে না। তোমাদের কাজ হচ্ছে বই থেকে বের করে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা, সবার দায়িত্ব, যে রুই মাছের প্রজনন তাপমাত্রা কত। এই দুইটা তাপমাত্রাই আছে পুরো রুই মাছ টপিকের মধ্যে, ওইটা তোমার দায়িত্ব। রুই মাছের প্রজনন তাপমাত্রা কত? আমি কিন্তু ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে উত্তর বলে দিব। আমার ওই যে পিন কমেন্টে আমি কিন্তু উত্তর লিখে দিব, তোমরা পরবর্তীতে মিলাই নিবা, ঠিক আছে? ওকে। এবং যাদের হইছে তারা পরবর্তীতে জানাবে ভাইয়াকে। তাহলে দেখো, খেয়াল করো, রুই মাছ, যেটা বলছিলাম, যে রুই মাছের কত ডিগ্রি নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রির নিচে। এবং তোমরা কমেন্ট করবে কোনটা, রুই মাছের প্রজনন তাপমাত্রা কত, পরবর্তীতে আমি উত্তর জানাই দিব, ঠিক আছে? ফাইন। এবার খেয়াল করে দেখো ভাইয়া, খুবই সিম্পল, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু বলে ফেলছি। এখন এর চারপাশে কিছু রক্তনালিকার মতো রক্তজালিকা একসাথে মিলে এরকম গুচ্ছাকার অবস্থান করে, গুটি গুটি করে অবস্থান করে, এদেরকে বলে রেটিয়া মিরাবিলিয়া। লাল রং দিয়ে লিখছি, হ্যাঁ, লাল রঙের, কি রঙের? লাল রঙের গ্যাস গ্রন্থি। এরকম অসংখ্য লাল বর্ণের গ্যাস গ্রন্থি কোষিক জালিকার সাথে, এরকম কোষিক জালিকার গুটি গুটি আকারে অবস্থান করে, এদেরকে বলা হয় রেটিয়া, কি বলে? রেটিয়া, রেটিয়া, রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। দেখো তোমরা এটার কাজ পড়তে গিয়ে সবাই হিমশিম খাও, এইটার কাজ পড়তে গিয়ে সবাই হিমশিম খাও। তোমরা টেকনিকটা মনে রাখবা, জাস্ট ভাইয়া যেভাবে মার্কিং করি, মার্কিংটা দিয়ে রাখো, এইটা মার্কিং দিবা ভিতরের দিকে, এটা দিবা বাইরের দিকে, শেষ। এই মার্কিংটা দিয়ে রাখো সবাই, তাহলে আর ভুল হবে না। এটা মানে হচ্ছে রক্ত থেকে গ্যাস গ্রহণ করবে এই অগ্র প্রকোষ্ঠের মাধ্যমে, এই অগ্র প্রকোষ্ঠের সাথে রেটিয়া মিরাবিলার সম্পর্ক হচ্ছে, ধরো এই বায়ুথলির মধ্যে গ্যাস ঢুকাইতে হবে, বায়ুথলির মধ্যে গ্যাস রাখতে হবে, বা রক্ত থেকে কোনো গ্যাস ছাড়তে হবে বায়ুথলির মধ্যে, তাহলে এই জায়গা দিয়ে ছাড়বে রেটিয়া মিরাবিলিয়া, রক্তগুলো থেকে এখানে গ্যাস ছেড়ে দিবে। আর মনে করো আজকে রুই মাছের গ্যাস লাগবে, অক্সিজেন লাগবে, সে কি কোত্থেকে নিবে? এই পিছন থেকে, পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে সে নিবে। এই ডিরেকশনটা মাথায় রাখবা, তাহলে পিছন থেকে নিবে, সামনে দিবে, বায়ুথলির মধ্যে দিবে, আর পিছন থেকে সে নিবে যদি প্রয়োজন হয়। এইটার ডিরেকশনটা তোমরা ইনশাআল্লাহ মাথায় রাখবা, ঠিক আছে? আরেকটা এমসিকিউ আছে এই বায়ুথলির মধ্যে, সেটা হচ্ছে এই বায়ুথলি অন্তঃকর্ণ, চিনো অন্তঃকর্ণ? আমাদের অন্তঃকর্ণ আছে না, একবার ভিতরে কর্ণ। এই বায়ুথলি কিছু ছোট ছোট অস্থির মাধ্যমে এই অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে, কিছু ছোট ছোট অস্থির মাধ্যমে, এদেরকে বলে ওয়েবেরিয়ান অসিকল, একটা বিজ্ঞানীর নাম অনুসারে। হ্যাঁ, বিজ্ঞানীর নাম হচ্ছে মোস্ট প্রবাবলি তোমার হার্নেস্ট হেনরিচ ভেবার, তো অনেক ভেবার অনেকে ওয়েবার বলে উচ্চারণ করতে গিয়ে।
কোনো সমস্যা নেই, তোমাদের বইয়ে ভেবাল লিখছে। আসলে ওয়েবার বললে ভালো। তো যাই হোক, তো এই কিছু ছোট, ছোট অস্থি, অস্থি মানে অসিকল। ছোট, ছোট অস্থি, অসিকল। এই ছোট, ছোট অসিকল গুলোকে বলে ভ্যাবেরিয়ান, ভ্যাবেরিয়ান অসিকল। এই ভ্যাবেরিয়ান অসিকলের মাধ্যমে, অসিকল মানে ছোট, ছোট অস্থি, সে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে এই বায়ুথলি, এই পটকা। এবং বুঝতে পারছো অন্তঃকরণের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সে হচ্ছে ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য। এমসিকিউ, আমাদের মানুষের অন্তঃকরণও কিন্তু সেম ভারসাম্য রক্ষা করে, এইটাও সেম ভারসাম্য রক্ষা করে। দ্যাট ইজ ইট, আলহামদুলিল্লাহ। আর একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক আলহামদুলিল্লাহ শেষ। যা পড়াইছি, যতটুকু লিখছি বায়ুথলি নিয়ে, এতটুকু তুমি যদি ইনশাল্লাহ পরীক্ষার খাতা লিখে দিয়ে আসতে পারো, সুন্দর করে ফ্লোচার্ট আকারে ছবি দিবা, মার্কিং করবা, হ্যাঁ, ফাইসোস্টোমাসের কথা লিখবা, ফাইসোক্লিস্টাস লিখবা, এরপরে এই যে নিউমেটিক নালীর কথা লিখবা, রেটিয়া মিরাবিলিয়ার কথা লিখবা, লাল রঙের কথা লিখবা, সে গ্যাসীয় বিনিময় করতে পারে সেটা লিখবা। এরপর অন্তঃকরণের সাথে সে যুক্ত থাকতে পারে কিভাবে? কিছু ছোট, ছোট অস্থি দিয়ে, কিছু ক্ষুদ্র অস্থি দিয়ে, ক্ষুদ্র, ক্ষুদ্র অস্থি দিয়ে। এই ক্ষুদ্র অস্থিগুলোকে বলা হয় ভ্যাবেরিয়ান অসিকল। এটা লিখবা। এর মাধ্যমে ভারসাম্য রক্ষা করে ইনশাল্লাহ, এটা লিখবা। কত লিখা লাগে নাম্বারের জন্য? কত আর লিখবা? ইনশাল্লাহ শেষ। আর হাইয়েস্ট যেটা বলেছিলাম যে হালদা, হালদা, এই হালদার ব্যাখ্যা আর সাথে একটু প্রজনন, রিমাসের প্রজননটা একটু দেখতে পারো, একবার চোখ বুলাতে পারো। কারণ অনেক সময় হয় কি পরীক্ষা যদি ইনকেস একটু ঘ নাম্বার একটু আজগুবি প্রশ্ন চলে আসে যে প্রজনন কিভাবে রক্ষা করে হ্যান ত্যান, তখন এই জন্য এটা একটু কাজে লাগতে পারে। একবার তুমি রিডিং দিয়ে রাখবা প্রজননটা, সেটা তোমার টেস্ট পেপার থেকে হতে পারে, সেটা তোমার বই থেকে হতে পারে। হালদা নদীতে তোমার প্রাকৃতিক মৎস্য অভয়াশ্রম, এটা ইনশাল্লাহ একটু দেখবা, হ্যাঁ, এখানে মাঝে মধ্যে আসে। যেটাই আসুক না কেন, যদি ঘ নাম্বারে ইনকেস এমন একটা ফালতু প্রশ্ন চলে আসে, অবশ্যই ছোট্ট করে রুই মাছের একটা মানে একটা রুই মাছের ছবি এঁকে দিয়ে আসবা। ভাইয়া শুরুতে ক্লাসের শুরুতে আঁকছিলাম। একটা রুই মাছের ছবি আঁকতে সর্বোচ্চ তোমার ১ থেকে ১.৫ মিনিট বা ৩০ সেকেন্ডের মধ্যে তোমার পেরে যাবা যদি তুমি বাসায় একটু প্র্যাকটিস করো। এটা আঁকলে দেখবা তোমার নাম্বার ৪ এ ৩ হয়ে গেছে ইনশাল্লাহ। ৪ এ ৪ তো আর বায়োলজিতে খুব কমই দেয়। ৩ হয়ে গেছে। এনাফ তো। একটা বাজে প্রশ্ন তুমি ৪ এ ৩ পাচ্ছ। এনাফ না? ইনশাল্লাহ। তো আশা করি এই ক্লাসটি সবার খুব ভালো মতো কাজে আসছে। যাদেরই ক্লাসটি ভালো লাগবে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবা। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ৩ টা প্রশ্ন তোমাদেরকে দিব। এই ৩ টা প্রশ্নের উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে পরবর্তীতে আবার জানাবা। সেটা হচ্ছে খেয়াল করো, রুই মাছের হৃৎপিণ্ড। রুই মাছের নাম্বার 1, সবাই অ্যান্সার জানাবা। রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? অ্যান্সার জানাবে নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2, রুই মাছ, রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াসের নিচে, কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না? কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না? ঠিক আছে। নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3, রুই মাছে, রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটি? রুই মাছের প্রধান চলন অঙ্গ কোনটি? এই 3টা কোশ্চেনের উত্তর সবাই ইনশাল্লাহ দিবেন। মাঝখানে এর আগে 2টা প্রশ্ন করেছিলাম ভাইয়া লাইভে, ওই 2টা প্রশ্নের উত্তরও ভাইয়া ইনশাল্লাহ কমেন্ট সেকশনে দিয়ে দিব। এই 3টার উত্তর ইনশাল্লাহ আমি পরবর্তীতে দিয়ে দিব। সবাই কমেন্ট করে ভাইয়াকে উত্তর জানাবে। ঠিক আছে? একটা মেসিভ, একটা অনেক কঠিন একটা অংশ রুই মাছ, যেটা সবাই পড়তে চায় না। আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ অল্প সময়ে এটাকে ইনশাল্লাহ গুছিয়ে দেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবে। যেভাবে বলেছি লিখার চেষ্টা করবে। যেভাবে তোমাদেরকে ছবি আঁকলে নাম্বার ভালো আসে ওইভাবে দেওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।